শহরের প্রধান ফায়ার স্টেশন। দুপুর 2:30, সাইরেনের শব্দে প্রকম্পিত পুরো স্টেশন। ফায়ার ফাইটাররা দ্রুত তাদের জ্যাকেট আর হেলমেট পরে গাড়িতে উঠেছে। সবার আগে এগিয়ে যাচ্ছে লম্বা সুঠাম দেহের এক যুবক, মাহিদ হাসান। তার চোখে মুখে এক অদ্ভুত কাঠিন্য। সরকারি ফায়ারম্যান সজল চিৎকার করে বলল, ক্যাপ্টেন, নিউ মার্কেট এলাকায় একটি বহুতল ভবনে ভয়াবহ আগুন লেগেছে। ভেতরে অনেক মানুষ আটকা পড়েছে। সময় নষ্ট করো না, মুভ। মাহিদের মনে পড়ছে 10 বছর আগের এক বিকেলের কথা, যেদিন বৃষ্টি হচ্ছিল আর সে একইভাবে কারো অপেক্ষায় দৌড়াচ্ছিল। কিন্তু আজ সে দৌড়াচ্ছে মানুষের জীবন বাঁচাতে। মাহিদ এখন শহরের সবচেয়ে সাহসী এবং কঠোর ফার্স্ট ক্যাপ্টেন। তার কাছে আবেগ মানেই দুর্বলতা। দুপুর 2:45 হাসপাতালের করিডোর দিয়ে দ্রুত পায়ে হেঁটে যাচ্ছে মালিহা, সাদা অ্যাপ্রন আর গলায় স্টেথোস্কোপ। তার চোখে রাজ্যের ক্লান্তি, কিন্তু কর্তব্যে কোনো অবহেলা নেই। ডাক্তার মালিহা, নিউ মার্কেটের অগ্নিকাণ্ডের ঘটনায় প্রচুর রোগী আসছে। আমাদের দ্রুত অপারেশন থিয়েটার রেডি করতে হবে। মালিহা এক মুহূর্ত থামল, তার বুকটা ধক করে উঠল। নিউ মার্কেট, ওখানেই তো মহিলাদের স্টেশন হওয়ার কথা ছিল। সে কি সেখানে আছে? নিজের অবাধ্য মনকে শাসন করে মালিহা বলল, সবাইকে পজিশনে পাঠান, আমি আসছি। মালিহা এই শহরের অন্যতম সেরা সার্জন। প্রভাবশালী পরিবারের মেয়ে হয়েও সে বিলাসিতা ছেড়ে মানুষের সেবাকে বেছে নিয়েছে। তার শান্ত স্বভাবের আড়ালে লুকিয়ে আছে এক গভীর বিষণ্ণতা। বিকেল 3:15 পুরো ভবন কালো ধোঁয়ায় ঢেকে গেছে। ভেতর থেকে মানুষের আর্তনাদ শোনা যাচ্ছে। মাহিদ আগুনের শিকার তোয়াক্কা না করে ভেতরে ঢুকে পড়েছে। তার কাঁধে একজন বৃদ্ধ আর হাতে একটি ছোট শিশু। বাইরে আসার পর সে যখন ধোঁয়া থেকে বাঁচতে মাস্কটা খুলল, তখনই একটি অ্যাম্বুলেন্স সেখানে এসে থামল। অ্যাম্বুলেন্স থেকে নামলো মালিহা। ধোঁয়ার কুয়াশার ভেতর দিয়ে মাহিদ দেখল সেই পরিচিত মুখটি, যে মুখটি সে 10 বছর ধরে ভুলে থাকার চেষ্টা করেছে। মালিহাও থমকে দাঁড়িয়ে গেল। চার পাশের মানুষের চিৎকার, আগুনের লেলিহান শিখা, সব যেন মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। মাহিদ মালিহার দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থাকলো। তার চোখে ঘৃণা নাকি অভিমান তাও বোঝা কঠিন। সে মালিহার পাশ কাটিয়ে আহত শিশুটিকে স্ট্রেচারে শুইয়ে দিয়ে রুক্ষ স্বরে বলল, ডাক্তার, আপনার কাজটা করুন, তাকিয়ে থাকার সময় এটা নয়। মালিহা কিছু বলতে চাইল, কিন্তু গলা দিয়ে শব্দ বের হলো না। মাহিদ আবার আগুনের ভিতরে দৌড়ে চলে গেল। মালিহা অপলক চোখে তাকিয়ে রইল আগুনের দিকে, যেখানে তার অতীত আর বর্তমান আজ মুখোমুখি দাঁড়িয়ে। সময় রাত 9টা। উদ্ধার কাজ শেষ। মাহিদ তার দল বল নিয়ে হাসপাতালে এসেছে সামান্য প্রাথমিক চিকিৎসার জন্য। তার হাতে ব্যান্ডেজ করা হচ্ছে। মালিহা দরজার আড়ালে দাঁড়িয়ে দেখছিল। সে সাহস করে ঘরে ঢুকলো। তোমার হাতটা দেখি মাহিদ। মাহিদ চমকে উঠল। সে উঠে দাঁড়িয়ে ব্যাগটা কাঁধে নিল। ক্যাপ্টেন মাহিদ হাসান বলুন, আর আমার হাত দেখার জন্য অন্য ডাক্তার আছে। 10 বছর হয়ে গেছে মাহিদ, এখনো কি রাগটা কমেনি? মাহিদ একটু বাঁকা হেসে কাছে এগিয়ে এলো। মালিহার কানের কাছে মুখ নিয়ে নিচু স্বরে বলল, রাগ না মালিহা, তুমি ভুল জানো। রাগ করতে গেলেও ভালোবাসা লাগে। তোমার জন্য আমার কাছে এখন শুধু ঘৃণাটুকু অবশিষ্ট নেই। মাহিদ চলে গেল। করিডোরের লাইটটা মিটমিট করে জ্বলছে। মালিহা দেওয়ালের সাথে হেলান দিয়ে বসে বলল। সে জানতো ফিরে আসাটা কঠিন হবে, কিন্তু মাহিদ যে এতটা বদলে যাবে তা সে ভাবেনি। মাহিদ স্টেশনে ফিরে তার ডায়েরিটা বের করলো। সেখানে একটি শুকিয়ে যাওয়া গোলাপ ফুল। সে ফুলটা ছুঁড়ে ফেলে দিতে চাইল, কিন্তু পারল না। অন্যদিকে মালিহা তার জানালার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, আমি ফিরবো বলেছিলাম মাহিদ, ফিরেছি আমি। এবার তোমাকে আর হারাতে দেব না। রাত 11:45। মাহিদ তার ছোট সরকারি কোয়ার্টারের বারান্দায় দাঁড়িয়ে আছে। হাতে এক কাপ ধোয়া ওঠা লিকার চা। শহরের বাতিগুলো দূরে জোনাকির মতো জ্বলছে। আজ হাসপাতালে মালিহাকে দেখার পর থেকে তার বুকের ভেতরটা কেমন যেন দুমড়ে মুচড়ে যাচ্ছে। সে তার ড্রয়ার থেকে একটি পুরনো হলদে হয়ে যাওয়া খাম বের করল। ভেতরে তাদের কলেজের একটা ছবি। ছবিতে মালিহা খিলখিল করে হাসছে, আর মাহিদ তার দিকে তাকিয়ে আছে পরম বিস্ময়ে।
কেন ফিরে এলে মালিহা? যখন আমি শিখতে শুরু করেছিলাম তোমাকে ছেড়ে বেঁচে থাকাটা কতই সহজ, ঠিক তখনই কেন এলে? স্মৃতির পাতা উল্টে যায় 10 বছর আগের সেই দিনে। ফ্ল্যাশব্যাক 10 বছর আগে। সরকারি কলেজের লাইব্রেরির পেছনের বাগানের তরুণ মাহিদ তখন স্বপ্ন দেখত আকাশ ছোঁয়ার। তার বাবা ছিলেন একজন সামান্য স্কুল শিক্ষক, আর মালিহা ছিল শহরের সবচেয়ে বড় শিল্পপতির আদরের মেয়ে। মাহিদ শোনো। মালিহা দৌড়ে এসে মাহিদের সামনে দাঁড়ালো। তার পরনে নীল সালোয়ার কামিজ, চোখে এক রাশ চঞ্চলতা। আবার কি হলো? পড়তে দাও, সামনে পরীক্ষা। বাবা আমার বিয়ে ঠিক করেছে। মালিহার গলায় কান্নার সুর। মাহিদ স্তব্ধ হয়ে গেল। হাতের কলমটা মেঝেতে পড়ে গেল। সে মালিহার দিকে তাকিয়ে দেখল, তার চোখে পানি। কিন্তু আমরা তো কেবল শুরু করেছি মালিহা। আমি তো এখনো কিছুই না। আমার কাছে শুধু একটা ভাঙা সাইকেল আর কিছু পুরনো বই আছে। তোমার বাবা কি আমাকে মেনে নেবেন? আমরা পালিয়ে যাব। তুমি যদি আমার সঙ্গে নাও, আমি এই রাজপ্রাসাদ ছেড়ে তোমার এই ছোট্ট ঘরে থাকতে পারবো। মাহিদ সেদিন মালিহার চোখে বিশ্বাস দেখেছিল, কিন্তু সে জানতো না এই বিশ্বাসই একদিন তার জীবনের সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা হয়ে দাঁড়াবে। সকাল 9:30 হাসপাতালের করিডোরে মালিহা আজ খুব গম্ভীর। কালকের ঘটনার পর সে সারা রাত ঘুমাতে পারেনি। সে জানে মাহিদ তাকে ঘৃণা করে, আর এই ঘৃণা তার প্রাপ্য। হঠাৎ তার কেবিনে আবির ঢুকলো। আবির হলো মালিহার বড় ভাই। আবির এখন তাদের পারিবারিক ব্যবসার দেখাশোনা করে। মালিহা, শুনলাম তুমি গতকাল ওই ফায়ার ফাইটার মাহিদের সাথে কথা বলেছো। সে এখন একজন ক্যাপ্টেন ভাইয়া, আর সে আমার পেশাগত পরিচয় চেনা। শোনো মালিহা, আবির টেবিলের উপরে হাত রেখে ঝুঁকে এলো। 10 বছর আগে তোমাকে বিদেশে পাঠিয়ে আমরা আমাদের সম্মান বাঁচিয়েছিলাম। ওই ছেলেটার সাথে তোমার কোনো যোগাযোগ হোক, এটা বাবা কোনোভাবেই বরদাস্ত করবে না। মনে রেখো, তুমি এখানে শুধু ডাক্তার হিসেবে এসেছো। মালিহা উত্তর দিল না। সে শুধু জানলা দিয়ে দেখল নিচে একটি লাল ফায়ার ট্রাক পার্ক করা। মাহিদ কি আবার এসেছে? দুপুর 2টো। মাহিদ আজ যেন একটু বেশি কঠোর। তার দলের ছেলেদের রোদে দাঁড় করিয়ে কঠিন ড্রিল করাচ্ছে। সজল হাঁপাচ্ছিল। ক্যাপ্টেন, আজকে আমাদের মেরবেন? আগুন কি তোমাকে জিজ্ঞেস করে আসবে যে তুমি ক্লান্ত কিনা? যদি বাঁচতে চাও তবে শরীরকে লোহার মতো শক্ত করো। ঠিক সেই সময় স্টেশনের গেটে একটি সাদা গাড়ি এসে থামল। গাড়ি থেকে নামলো মালিহা, তার হাতে কিছু মেডিকেল ফাইল। মাহিদ ছেলেদের থামিয়ে মালিহার দিকে এগিয়ে গেল। এখানে কেন? এটা ফায়ার স্টেশন, হাসপাতাল নয়। আপনাদের ফায়ার সার্ভিসের সাথে আমাদের হসপিটালের একটা নতুন চুক্তি হয়েছে। প্রতি মাসে আপনাদের রুটিন চেক আপ আমি করব। হেড অফিস থেকে অর্ডার এসেছে। মাহিদ ফাইলটা ছো মেরে নিয়ে নিল। তার আঙুল মালিহার আঙুলের সাথে স্পর্শ করলো এক মুহূর্তের জন্য। দুজনের শরীর দিয়েই যেন একটা বিদ্যুৎ খেলে গেল। মাহিদ দ্রুত হাত সরিয়ে নিল। আমাদের চেক আপের দরকার নেই, আমরা সুস্থ। সেটা ডক্টর ঠিক করবে ক্যাপ্টেন। মালিহা এবার আর দমে গেল না। সে মাহিদের চোখের দিকে তাকিয়ে সরাসরি বলল, আপনি পালানোর চিন্তা করছেন কেন? ভয় পাচ্ছেন আমাকে দেখলে? পুরনো স্মৃতি মনে পড়ে যাবে নাকি? মাহিদের চোয়াল শক্ত হয়ে গেল। সে মালিহার খুব কাছে এগিয়ে এলো, এত কাছে যে মালিহা তার নিঃশ্বাসের উত্তাপ অনুভব করতে পারছিল। ভয়? আমি আগুনকে ভয় পাই না মালিহা। আর আপনাদের সামান্য একটা ছাই যা একবার পড়েই শেষ হয়ে গেছে, তাকে নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। বিকেল 5:45। হঠাৎ খবর এলো শহরের ফ্লাইওভারে বিশাল এক সড়ক দুর্ঘটনা ঘটেছে। মাহিদ আর মালিহা দুজনকেই সেখানে যেতে হলো। পুরো ফ্লাইওভার রক্তে ভেসে যাচ্ছে। মাহিদ ট্রাকের নিচে আটকে থাকা একজনকে বের করার চেষ্টা করছে। গ্যাস কি টানো তাড়াতাড়ি। মালিহা পাশেই একজনের রক্ত বন্ধ করার চেষ্টা করছে। ঠিক তখনই তেলের ট্যাঙ্কার থেকে লিক হওয়া শুরু হলো। সবাই সরে যান, ব্লাস্ট হতে পারে। কিন্তু মালিহা সরছে না। তার নিচে যে রোগী আছে তাকে ছেড়ে গেলে সে মারা যাবে। মাহিদ দেখল মালিহা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে। সে দৌড়ে গিয়ে মালিহাকে এক ঝটকায় সরিয়ে নিল। ঠিক তখনই একটা ছোট বিস্ফোরণ হলো। ধোঁয়ার ভেতরে মাহিদ মালিহাকে জড়িয়ে ধরে নিচে পড়ে আছে। মালিহার চোখ বন্ধ। মাহিদের বুকের ধুকপুকানি সে শুনতে পাচ্ছে। পাগল নাকি আপনি? মরতে চেয়েছিলেন?
মালিহা চোখ খুলে মাহিদের দিকে তাকালো। তার কপালে সামান্য রক্ত। সে ফিসফিস করে বলল, তুমি তো বাঁচাতেই এসেছো। আমি জানতাম তুমি আমাকে মরতে দেবে না। মাহিদ মালিহাকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালো। তার চোখে এক বিচিত্র মিশ্রণ, রাগ, দুশ্চিন্তা আর সুপ্ত ভালোবাসা। সে কোনো কথা না বলে আবার উদ্ধার কার্যে মন দিল। রাত গভীর হয়েছে। মালিহা তার ডায়েরিতে লিখল, মাহিদ বদলায়নি। তার উপরের আবরণটা পাথরের মতো হলেও ভেতরে আজও সেই দয়ালু ছেলেটা আছে, যে ছোটবেলায় পাখির ভাঙা ডানা সারিয়ে দিত। আমি আমার ভুল শুধরে নেবই। অন্যদিকে মাহিদ স্টেশনের ছাদে একা দাঁড়িয়ে আছে। তার হাতে সেই পুরনো জ্বালাপোড়া দাগটা চুলকাচ্ছে, যেটা সে পেয়েছিল 10 বছর আগে মালিহার বাড়ির লোকের মার খাওয়ার সময়। সে আকাশের দিকে তাকিয়ে বলল, অগ্নিশিখার ডাক্তার, আমাদের সম্পর্কটা তো চিরকালই দহনের। রাত 2টো। বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। মাহিদ তার বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে। বৃষ্টির শব্দ শুনলেই তার মনে পড়ে যায় 10 বছর আগে সেই রাতটির কথা। সেদিনও এমন বৃষ্টি ছিল, কিন্তু সেই বৃষ্টির জল চোখের জলকে আড়াল করতে পারেনি। মাহিদ চোখ বন্ধ করতেই স্মৃতিগুলো জীবন্ত হয়ে ওঠে। ফ্ল্যাশব্যাক 10 বছর আগে। রাত 11:30। বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে মাহিদ দাঁড়িয়েছিল মসজিদের সিঁড়িতে। কথা ছিল মালিহা আজ তার সব গয়না আর দামি পোশাক ছেড়ে সাধারণ একটা শাড়িতে পালিয়ে আসবে। মাহিদ তার বাবার জমানো অল্প কিছু টাকা আর নিজের টিউশনের জমানো টাকা দিয়ে একটা ছোট ঘর ভাড়া করেছিল শহরের ওপারে। হঠাৎ হেডলাইটের তীব্র আলোয় মাহিদের চোখ ধাঁধিয়ে গেল। সে ভাবল মালিহা এসেছে, কিন্তু গাড়ি থেকে নামলো মালিহার ভাই আবির এবং তার সাথে 4-5 জন বিশাল দেহী লোক। মালিহার ভাই আবির মাহিদের কলার চেপে ধরল। তোর এত বড় সাহস, আমার বোনকে ফুসলিয়ে নিয়ে যাবি? নিজেকে আয়নায় দেখেছিস কখনো? আমরা একে অপরকে ভালোবাসি। মালিহা আমাকে কথা দিয়েছে সে আসবে। সে আসবে না রে বোকা, সে এখন এয়ারপোর্টের পথে। তাকে আমরা লন্ডনে পাঠিয়ে দিচ্ছি। আর যাওয়ার আগে সে নিজে আমাদের বলেছে তোকে একটা শিক্ষা দিতে, যাতে আর কোনোদিন তুই ওর ছায়া মারানোর সাহস না করিস। মিথ্যে কথা, মালিহা এটা বলতে পারে না। আবিরের ইশারায় লোকগুলো মাহিদকে মারতে শুরু করলো। বৃষ্টির শব্দের মাঝে মাহিদের গোঙানি হারিয়ে গেল। একটি জ্বলন্ত মশাল দিয়ে মাহিদের হাতে ছ্যাঁকা দিয়ে দেওয়া হলো। সেই ক্ষতচিহ্ন আজও মাহিদের হাতে রয়ে গেছে। মার খেতে খেতে মাহিদ আধো ঘুমে দেখেছিল একটি কালো গাড়ি দূরে চলে যাচ্ছে। সে ভেবেছিল ওটাতে মালিহা আছে, যে একবারও পিছনে ফিরে তাকায়নি। সকাল 10টা। মালিহা আজ খুব অস্থির। সে জানে কালকের দুর্ঘটনার পর মাহিদের দল কিছুটা ক্লান্ত। সে হাসপাতালের ক্যান্টিনে বসে কফি খাচ্ছিল। তখন তার সহকর্মী ডাক্তার ফরহান এসে বসল। মালিয়া, তুমি কি ওই ফায়ার ক্যাপ্টেন মাহিদকে আগে থেকে চিনতে? ফারহানের প্রশ্নে মালিহা থমকে গেল। কেন বলো তো? না, কাল যখন তোমাকে ব্লাস্ট থেকে সে বাঁচায়, তার চোখে আমি এক অদ্ভুত আতঙ্ক দেখেছি, যেন তোমাকে হারানোর ভয় তাকে কুঁকড়ে দিচ্ছে। এটা কোনো সাধারণ উদ্ধারকারীর চোখে থাকে না। মালিহা কোনো উত্তর দিল না। সে শুধু ভাবল, মাহিদ কি আজও আমাকে ভালোবাসে, নাকি ওই ভয়টা ছিল স্রেফ একজন মানুষের জীবন বাঁচানোর দায়িত্ব। দুপুর 1:30 মাহিদ তার টেবিলে বসে ফাইলের কাজ করছিল। হঠাৎ সজল দৌড়ে এলো। ক্যাপ্টেন, হাসপাতালের সামনে বিশাল জ্যাম লেগেছে। একটি অক্সিজেনবাহী ট্রাকে আগুন লেগেছে। ওটা ব্লাস্ট হলে পুরো হাসপাতাল এলাকা উড়ে যাবে। মাহিদের বুকটা থক করে উঠল। হাসপাতাল? মালিহা ওখানে আছে? সে মুহূর্তের মধ্যে তার হেলমেটটা তুলে নিল। সব ইউনিটকে রেডি করো, এখনই বের হতে হবে। দুপুর 1:50। পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন। অক্সিজেন ট্রাক থেকে লিকেজ হচ্ছে, আর পাশের একটা দোকানে আগুন ছড়িয়ে পড়েছে। মানুষ পাগলের মতো ছুটছে। মালিয়া হাসপাতালের বারান্দা থেকে দেখলো মাহিদের গাড়ি সাইরেন বাজিয়ে ঢুকছে। মাহিদ গাড়ি থেকে নেমেই পরিস্থিতি বুঝে নিল। সে দেখল ট্রাকটি হাসপাতালের ইমার্জেন্সি গেটের খুব কাছে। সে নিজেই হোস পাইপ নিয়ে আগুনের দিকে এগিয়ে গেল। ক্যাপ্টেন, কাছে যাবেন না, যে কোনো সময় ব্লাস্ট হতে পারে। মাহিদ শুনল না। সে জানে ভেতরে শত শত রোগী আছে, আর আছে মালিহা। সে আগুনের লেলিহান শিখার খুব কাছে চলে এলো।
আগুনের তাপে তার গায়ের চামড়া পুড়ে যাওয়ার উপক্রম, কিন্তু সে সরছে না। ওপর থেকে মালিহা দেখছিল মাহিদ কিভাবে আগুনের সাথে যুদ্ধ করছে। সে আর স্থির থাকতে পারল না, সে নিচে দৌড়ে এলো। পুলিশ ব্যারিকেড ভেঙে সে মাহিদের কাছাকাছি পৌঁছাতে চেষ্টা করলো। মাহিদ, সরে আসো। মাহিদ! মালিহার চিৎকার আগুনের গর্জনে ঢাকা পড়ে যাচ্ছে। মাহিদ এক মুহূর্তের জন্য পিছনে তাকালো। মালিহাকে দেখে তার মনে হলো 10 বছর আগে এই মেয়েটির জন্যই সে মরতে বসেছিল, আর আজ তাকে বাঁচানোর জন্যই সে মরতে রাজি। সে দাঁতের দাঁত চেপে পানি ছেটানো চালিয়ে গেল। শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে এলো। ট্রাকটি ব্লাস্ট হওয়ার আগেই মাহিদ তার ঠান্ডা করে ফেলল। সে ক্লান্ত হয়ে হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ল। তার মুখ ধোঁয়ায় কালো হয়ে গেছে, হাত থেকে রক্ত ঝরছে। মালিহা দৌড়ে গিয়ে মাহিদের সামনেই বসে পড়ল। সে কান্নায় ভেঙে পড়ল। কেন এমন করো তুমি? নিজের জীবন নিয়ে কেন খেলো? মাহিদ ভারী নিঃশ্বাস নিতে নিতে মালিহার দিকে তাকালো। তার চোখে তখন কোনো ঘৃণা ছিল না, ছিল এক অসীম ক্লান্তি। সে মৃদুস্বরে বলল, আমি মরে গেলে তোমার কি মালিহা? 10 বছর আগেই তো তুমি আমাকে মৃত ঘোষণা করে চলে গিয়েছিলে। আমি যাইনি মাহিদ, আমায় জোর করে নিয়ে যাওয়া হয়েছিল। আমি চিৎকার করেছিলাম, কিন্তু কেউ শোনেনি আমার কথা। গল্পগুলো এখন আর ম্যাটার করে না ডাক্তার। কাজ শেষ, এবার বাড়ি যান। মাহিদ উঠে দাঁড়ালো এবং নিজের দলের দিকে হেঁটে গেল। মালিহা হাত বাড়িয়েও তাকে ছুঁতে পারল না। বৃষ্টির মতো তার চোখের জল গড়িয়ে পড়ল তপ্ত পিচঢালা রাস্তায়। রাত্রে মাহিদের স্টেশনে একটি পার্সেল এলো। ভেতরে দামি মলম আর একটা চিরকুট, তাতে লেখা, এই ক্ষতটা আমার দেওয়া নয়, কিন্তু এটা সারিয়ে তোলার দায়িত্ব আমার। এতে মালিহা। মাহিদ মলমটা হাতে নিয়ে অনেকক্ষণ তাকিয়ে থাকলো। সে কি পারবে মালিহাকে ক্ষমা করতে, নাকি অতীতের আগুন বর্তমানে সবটুকু পুড়ে ছাই করে দেবে? রাত 10:30। মালিহা তার শোবার ঘরের আয়নার সামনে দাঁড়িয়ে আছে। তার পরনে হালকা সুতির কামিজ। সে ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে একটা পুরনো ডায়েরি বের করলো। ডায়েরির ভেতরের একটা ভাঁজ করা চিঠি, যা সে কোনো দিন মাহিদকে পাঠাতে পারেনি। 10 বছর আগে যখন তাকে জোর করে লন্ডনে পাঠানো হয়েছিল, তখন তার বাবা তাকে ধরে বন্দি ঘরে রেখেছিলেন। মালিহা অনশন করেছিল, কেঁদেছিল, কিন্তু তার আর্তনাদ শোনার মতো কেউ ছিল না। তাই তার ভাবি আবির তাকে বলেছিল মাহিদ অন্য একজনকে বিয়ে করে সুখে আছে। সেই মিথ্যে বিশ্বাস করেই মালিহা বিদেশে বছরের পর বছর কাটিয়েছে। কিন্তু দেশে ফিরে সে যখন জানতে পারল মাহিদ আজও অবিবাহিত এবং একজন সাহসী ফায়ার ফাইটার, সেদিন মালিহা সিদ্ধান্ত নিয়েছিল সে সত্যটা তাকে জানাবেই। ভাই, তুমি আমায় ঘৃণা করো, তাতে কোনো দুঃখ নেই আমার, কিন্তু তুমি জেনে নাও আমি কোনোদিনও তোমায় ভুলে যাইনি। পরদিন সকাল 8টা। মাহিদ তার ছেলেদের সাথে নাস্তা করছিল। তার মাথায় কালকের আগুনের ঘটনার রেশ তখনও কাটেনি। সজল এসে টেবিলের উপরে একটা খবরের কাগজ লাগলো। ক্যাপ্টেন দেখুন, হেডলাইনে আপনার আর ওই ডাক্তার মালিহার ছবি। লোকে বলছে আপনারা কি সত্যিকারের হিরো। মাহিদ কাগজটার দিকে তাকালো। ছবিতে দেখা যাচ্ছে মাহিদ মালিহাকে জড়িয়ে ধরে আগুনের হাত থেকে রক্ষা করছে। ছবিটা দেখে মাহিদের বুকটা ব্যথায় টনটন করে উঠল। সে দ্রুত কাগজটা সরিয়ে রাখলো। এসব ফালতু খবর, মন দিয়ে কাজ করো। ঠিক তখনই স্টেশনের দরজায় মালিহাকে দেখা গেল। সে আজ কোনো ডিউটি ড্রেসে নেই। সাধারণ একটি নীল শাড়িতে তাকে অপূর্ব লাগছে। মাহিদের হৃদস্পন্দন এক মুহূর্তের জন্য থমকে গেল। সে 10 বছর আগের সেই নীল শাড়ি পরা মেয়েটিকে দেখছে বলে মনে হলো। সকাল 8:30। মালিহা ভেতরে ঢুকলো। মাহিদ ফাইলের উপরে মাথা নিচু করে বসে আছে। ভাইদা, আমি তোমার সাথে কথা বলতে চাই। ডাক্তার সাহেব, এটি সরকারি অফিস, এখানে ব্যক্তিগত আলাপের জায়গা নেই। আমি কোনো ব্যক্তিগত আলাপ করতে আসিনি। আমি এসেছি কালকের ঘটনায় তোমার যে হাতটা পুড়েছে সেটা ড্রেসিং করতে। তুমি তো হসপিটালে আসোনি। আমি ঠিক আছে, ছোটখাটো চোট আমাদের রোজকার ব্যাপার। তুমি তোমার জেদের জন্যে নিজের শরীরের ক্ষতি করছো। চুপচাপ বসো তুমি। মালিহার গলার স্বরে এমন এক কর্তৃত্ব ছিল যে মাহিদ আর প্রতিবাদ করতে পারল না। মালিহা খুব সাবধানে মাহিদের ব্যান্ডেজটা খুলল। পোড়া ক্ষতটা দেখে মালিহার চোখের কোণে পানি জমে উঠল। সে খুব আলতো করে ওষুধ লাগিয়ে দিতে লাগলো।
মাহিদ অপলক মালিহার মুখের দিকে তাকিয়ে থাকলো। সে দেখল মালিহার চোখের পাতায় জমা পানি। তার মনে হলো যে মেয়েটি 10 বছর আগে তাকে একা ফেলে চলে গিয়েছিল, তার চোখে আজ এত দরদ কেন? কেন কাছো মালিহা? আমার এই ক্ষত তো তোমার আঘাতের চেয়ে অনেক ছোট। মাহিদ, সেই রাতে আমি পালাইনি। আমাকে ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে নিয়ে যাওয়া হয়েছিল। আমি যখন জ্ঞান ফিরে পাই তখন আমি লন্ডনের একটা অন্ধকার ঘরে বন্দি ছিলাম। আমি তোমার কাছে ফেরার 1000বার চেষ্টা করেছি। মাহিদ স্তব্ধ হয়ে গেল। তার হাতটা কাঁপতে লাগলো। সে কি বিশ্বাস করবে, নাকি এটা মালিহার নতুন কোনো অভিনয়? বিকেল 4টে। মালিহার ভাই আবির তার কিছু গুন্ডা টাইপ বন্ধুদের সাথে বসে আছে। তার চোখে মুখে রাগ। ওই ফায়ার ফাইটার মাহিদ আর মাহিহার ছবি কাগজে এসেছে। আমাদের বংশের সম্মান ধুলে মিশিয়ে দিচ্ছে ও। মালিহাকে ঠিক বারবার বারণ করেছি, কিন্তু ও শোনে না। রাত 9টা। মাহিদ একা বসে আছে। মালিহার কথাগুলো তার কানে বারবার বাজছে। আমাকে অজ্ঞান করে নিয়ে যাওয়া হয়েছিল। মাহিদ আকাশ পাতাল ভাবছে। যদি মালিহা সত্যি বলে থাকে, তবে সে গত 10 বছর ধরে মালিহাকে অনর্থক ঘৃণা করেছে। সে কি মালিহার কাছে ক্ষমা চাইবে? হঠাৎ নিচ থেকে সজলের চিৎকার শোনা গেল। ক্যাপ্টেন, নিচে আসুন, আমাদের তেলের গুদামে কেউ আগুন ধরিয়ে দিয়েছে। মাহিদ চমকে উঠল। সে দ্রুত নিচে নেমে দেখল স্টেশনের পিছন দিকে দাউ দাউ করে আগুন জ্বলছে। এটা কোনো সাধারণ দুর্ঘটনা নয়। কেউ ইচ্ছে করে পেট্রোল ছিটিয়ে আগুন দিয়েছে। মাহিদ বুঝতে পারল তাকে ভাসানোর চেষ্টা করা হচ্ছে। যদি ফায়ার স্টেশনেই আগুন লাগে, তবে ক্যাপ্টেনের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে। সবাই পজিশন নাও, এই আগুন বাইরে ছড়াতে দেওয়া যাবে না। আগুনের লেলিহান শিখার মাঝে দাঁড়িয়ে মাহিদ বুঝতে পারল তার শত্রুরা এখন সক্রিয়। কিন্তু সে মালিহার প্রতি তার যে আবেগ নতুন করে অনুভব করতে শুরু করেছে, তা কি এই আগুনে পুড়ে যাবে, নাকি এই আগুনই তাদের নতুন করে এক করবে? আগুন নেভানোর পর মাহিদ একটি ছেঁড়া কাপড়ের টুকরো পেল মাটিতে। কাপড়টা দামি রেশমি কাপড়ের। এটা কোনো সাধারণ মানুষের নয়। মাহিদের চোখের সামনে আবিরের মুখটা ভেসে উঠল। সে বিড়বিড় করে বলল, আবির সাহেব, আপনি মাহিদের ঘর পুড়িয়ে দিতে পারেন, কিন্তু মাহিদের জেদ পুড়িয়ে দিতে পারবেন না। এবার লড়াইটা সামনাসামনি হবে। মালিহা তখনই স্টেশনে এসে পৌঁছালো। সে মাহিদের শরীরের ধুলোবালি ছেড়ে দিয়ে বলল, তুমি ঠিক আছো তো? মালিহা, আমি তোমাকে বিশ্বাস করতে চাই। আমাকে সাহায্য করবে এই ষড়যন্ত্রের পেছনের মানুষটাকে খুঁজে বের করতে? সারা জীবন পাশে থাকবো মাহিদ। সকাল 10টা 30। গত রাতের অগ্নিকাণ্ডের পর মাহিদ খুব শান্ত হয়ে গেছে। সে জানে এই আগুন আবির লাগিয়েছে, কিন্তু তার কাছে কোনো প্রমাণ নেই। মালিহা সকালে এসেই মাহিদের জন্য নাস্তা নিয়ে এসেছে। মাহিদ, তুমি গত রাত থেকে কিছুই খাওনি। প্লিজ এই স্যান্ডউইচটা খেয়ে নাও। মাহিদ মালিহার দিকে তাকিয়ে এক অদ্ভুত মায়ায় পড়ে গেল। সে ভাবল যে মেয়েটি তাকে এতটা আগলে রাখতে চায়, তার ভাই তার জীবন ধ্বংস করতে চাইছে। মাহিদ হাত বাড়িয়ে মালিহার হাতটা স্পর্শ করল। মালিহা, আমি একটা রিস্ক নিতে চাইছি। তোমার ভাই আবির আমাকে বিপদে ফেলার চেষ্টা করছে। আমি যদি তার বিরুদ্ধে ব্যবস্থা নেই, তুমি কি আমার পাশে থাকবে? যে অন্যায় করেছে তার শাস্তি হওয়া উচিত মাহিদ, সে যেই হোক না কেন। শহরের একটি পরিত্যক্ত গুদাম। বিকেল 4টে। মাহিদ তার সোর্স থেকে জানতে পারল যে আবির আজ গোপনে কোনো একটি বড় চাল চালবে। মাহিদ একা সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিল। সে মালিহাকে কিছু জানায়নি, যাতে সে বিপদে না পড়ে। গুদামের ভেতরে মাহিদ দেখল আবির তার লোকেদের সাথে কথা বলছে। মাহিদ আড়াল থেকে শুনতে পেল আবির বলছে, আজ রাতে মালিহাকে আবার লন্ডন পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করো। আর মাহিদের জন্য আমি যে ড্রাগস প্ল্যান করার ব্যবস্থা করেছি সেটাও ওর লকারে রেখে আসো। কাল সকালেই ওকে পুলিশ অ্যারেস্ট করবে। মাহিদ রাগে কাঁপতে লাগলো। সে তার ফোনের রেকর্ডার অন করলো, কিন্তু ঠিক সেই মুহূর্তে তার ফোনের রিংটোন বেজে উঠল। মালিহা ফোন করছে। আবিরের লোকেরা সতর্ক হয়ে গেল। কে ওখানে? মাহিদ পালাতে চাইল, কিন্তু চারপাশ থেকে তাকে ঘিরে ফেলা হলো। আবির অট্ট হাসি দিয়ে সামনে এলো। ক্যাপ্টেন মাহিদ, তুমি নিজেই নিজের কবরে চলে এলে। সন্ধ্যে 7টা। মালিহা ড্রয়িং রুমে বসে বারবার মাহিদকে ফোন দিচ্ছে, কিন্তু ফোন বন্ধ। তার বাবা মিস্টার চৌধুরী সোফায় বসে পত্রিকা পড়ছেন। মালিহা তার বাবার সামনে গিয়ে দাঁড়ালো। বাবা, মাহিদ কোথায়? আপনি কি জানেন? আবির ভাইয়াকেও দেখছি না।
ও কারণে দুশ্চিন্তা করো না মা। আবির হয়তো ওর ব্যবসার কাজে বাইরে আছে। মালিহা চলে যেতেই মিস্টার চৌধুরী তার ফোন বের করলেন। তিনি ফোনে কাউকে বললেন, কাজটা শেষ করো, মাহিতকে আর জীবিত দেখতে চাই না। রাত 8:30। মাহিদকে একটি চেয়ারে বেঁধে রাখা হয়েছে। তার মুখ থেকে রক্ত পড়ছে। আবির একটি পিস্তল নিয়ে মাহিদের সামনে দাঁড়িয়ে আছে। সেজেছে কি ক্যাপ্টেন? আমার শেষ ইচ্ছে না আবির, তোমার একটা গোপন কথা শোনার ইচ্ছে ছিল। ঠিক সেই মুহূর্তে গুদামের দরজা লাথি মেরে খোলা হলো। পুলিশ ঢুকলো না, ঢুকলো মালিহা। কিন্তু মালিহার হাতে কোনো ফোন বা ব্যাগ নয়, তার হাতে একটু রিভলভার। মালিহা, তুই এখানে কিভাবে? আর এই বন্দুক? মালিহা খুব ঠান্ডা মাথায় মাহিদের দড়ি খুলে দিল। মাহিদ উঠে দাঁড়ালো। আবির ঘাবড়ে গিয়ে পিস্তল তাক করলো মাহিদের দিকে। বন্দুক নামাও আবির, নয়তো আমি ট্রিগার চেপে দেব। তুই তোর ভাইকে মারবি? এটা সাধারণ ফায়ার ফাইটারের জন্য। ভাই, তুমি কি সত্যি মনে করো তুমি আমার ভাই? 10 বছর আগে আমি বিদেশে যাওয়ার পর জানতে পেরেছিলাম আমি এই পরিবারের আসল সন্তান নই। মিস্টার চৌধুরী আমাকে রাস্তা থেকে কুড়িয়ে এনেছিলেন শুধুমাত্র ওনার ব্যবসার লাকি চার্ম হিসেবে। আর তুমি তুমি তো আমার আসল বাবা মাকে মেরে ফেলার ষড়যন্ত্রে সামিল ছিলে। মাহিদ এবং আবির দুজন নেই পাথরের মতো জমে গেল। মাহিদ ভাবতেও পারেনি মালিহা এত বড় সত্য লুকিয়ে রেখেছে। গুদামের বাইরে রাত 9:15। পুলিশ সাইরেন বাজিয়ে ঘটনাস্থলে পৌঁছালো। মালিহার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ আবিরকে গ্রেপ্তার করলো। আবির যাওয়ার সময় শুধু বলে গেল, মালিয়া, তুই ভাবছিস জিতে গেছিস? আসল খেলা তো আমার বাবা খেলবে। মালিহা, তুমি তো বড় কথা কেন আমাকে আগে বলোনি? আমি ভয় পাচ্ছিলাম মাহিদ। আমি ভেবেছিলাম আমি যদি চৌধুরী পরিবারে কেউ না হই তবে তুমি হয়তো আমাকে আরো বেশি ঘৃণা করবে। আমি এখন অনাথ মাহিদ, কেউ নেই আমার। তোমার আমি আছি মালিহা, আজ থেকে তোমার কোনো পরিচয় লাগবে না, তুমি শুধু আমার। দৌড়ে দাঁড়িয়ে একটি কালো গাড়ি থেকে সব কিছু দেখছিলেন মিস্টার চৌধুরী। তিনি তার ড্রাইভারকে বললেন, গাড়ি স্টার্ট দাও, আমার মেয়েকে আমি এত সহজে ছেড়ে দেব না। আর মাহিত, ওর জন্য আগুনের চেয়েও ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। গাড়িটি অন্ধকারের মাঝে বিলিয়ে গেল। মাহিদ আর মালিহা যখন একে অপরকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিচ্ছিল, তারা জানতো না যে সবচেয়ে বড় শত্রু এখনও মুক্ত। রাত 11:30। মাহিদ তার বিছানায় বসে আছে, সামনে মালিহা। মালিহার চোখে জল এখনও শুকায়নি। গুদামে সেই ঘটনার পর সে যেন পুরোপুরি ভেঙে পড়েছে। মাহিদ মালিহার হাতে এক গ্লাস জল তুলে দিল। মালিহা, নিজেকে শান্ত করো। তুমি যে চৌধুরী পরিবারের রক্ত নাও, এটা তোমার জন্য অভিশাপ নয়, বরং আশীর্বাদ। অন্তত ওই অপরাধী মানুষগুলোর সাথে তোমার কোনো সম্পর্ক নেই। কিন্তু মাহিদ, আমার পরিচয় কি? আমি ছোটবেলা থেকে যাদের বাবা ভাই বলে ডেকেছি তারা যদি পর হয় তবে আমার আপন কে? মিস্টার চৌধুরী কেন আমায় লালন পালন করেন? আমি কথা দিচ্ছি, তোমার অতীতের সব সত্য আমি খুঁজে বের করব। এখন তুমি একটু ঘুমানোর চেষ্টা করো। রাত 1টা। শহরের এক বিলাসবহুল ভিলার ড্রয়িং রুমে বসে আছেন মিস্টার চৌধুরী। তার সামনে তার বিশ্বস্ত দেহরক্ষী কালাম দাঁড়িয়ে। আবির জেলে যাওয়ায় মিস্টার চৌধুরী মোটেও বিচলিত নন, বরং তার চোখে এক অদ্ভুত ক্রূরতা। স্যার, মালিয়া ম্যাম তো সব জেনে গেছেন, এখন কি করবেন? মালিয়া বড় বেশি কথা বলতে শুরু করেছে। ও জানে না যে ওর আসল বাবার ফাইলটা আমার লকারে আছে। আর মাহিদ, ওই ফায়ার ফাইটার ছেলেটা আগুনের সাথে খেলছে। এবার ওকে এমন এক আগুনের মুখে ফেলবো যেখান থেকে ফেরার কোনো পথ নেই। আদেশ করুন স্যার। শহরের প্রধান কেমিক্যাল গোডাউনে কাল রাতে বিস্ফোরণ হবে। আর সেই ডিউটিতে যেন মাহিদ হাসান থাকে, সেটা নিশ্চিত কর। আগুন নিভাতে গিয়ে ও যেন নিজেই ছাই হয়ে যায়। পরদিন সকাল 9টা। মালিহা আজ ডিউটিতে যোগ দিয়েছে, কিন্তু তার মন পড়ে আছে মাহিদের কাছে। সে হাসপাতালের পুরনো রেকর্ড সেকশনে যাওয়ার সিদ্ধান্ত নিল। যদি সে চৌধুরী পরিবারের কেউ না হয়, তবে তার জন্মের সময় নিশ্চয়ই কোনো না কোনো রেকর্ড ছিল। পুরনো ধুলোমাখা ফাইল ঘাঁটতে ঘাঁটতে মালিহা হঠাৎ একটি হলুদ হয়ে যাওয়া কাগজে থমকে গেল। সেটা ছিল 25 বছর আগের একটি পুলিশ রিপোর্ট।
রিপোর্টে লেখা ছিল একটি সড়ক দুর্ঘটনায় এক দম্পতি নিহত হয়েছেন, কিন্তু তাদের 3 মাস বয়সী কন্যা সন্তানটি নিখোঁজ। সেই দম্পতির নাম দেখে মালিহার হাত কাঁপতে লাগলো। মৃত ব্যক্তির নাম ছিল ইমতিয়াজ হাসান, যিনি সেই সময়ের একজন সৎ পুলিশ অফিসার ছিলেন। আর সবচেয়ে বড় চমক ছিল সেই মৃত অফিসারের ঠিকানাটি ছিল মাহিদের গ্রামের পাশের গ্রাম। মালিহা বুঝতে পারল তার অতীত এবং মাহিদের বর্তমান এক সুতোয় গাথা। দুপুর 2:30। মাহিদ আজ কিছুটা চিন্তিত। হেড অফিস থেকে হঠাৎ করে তাকে শহরের উপকণ্ঠে একটি কেমিক্যাল গোডাউনের সিকিউরিটি ইন্সপেকশনে পাঠানো হয়েছে। সজল বলল, ক্যাপ্টেন, এই এলাকাটা তো খুব জনমানবহীন, এখানে এখন ইন্সপেকশন কেন? অর্ডার যখন এসছে তখন যেতেই হবে। তুমি গাড়ি রেডি করো। মাহিদ যখন গাড়িতে উঠতে যাচ্ছে তখনই তার ফোনে মালিহার মেসেজ এলো। মাহিদ, খুব জরুরি কথা আছে, এখনই দেখা করতে হবে। আমি হসপিটালে তোমার জন্য অপেক্ষা করছি। মাহিদ ভাবল ইন্সপেকশন শেষ করেই সে মালিহার কাছে যাবে, কিন্তু সে জানতো না এই পথেই তার জন্য মৃত্যু ওত পেতে আছে। বিকেল 4টে। মাহিদ গোডাউনের ভিতরে ঢুকলো। চারপাশটা কেমন থমথমে। হঠাৎ সে নাকে পেট্রোলের গন্ধ পেল। সে বুঝতে পারল এটা কোনো রুটিন চেক আপ নয়, এটা একটা ফাঁদ। সে দ্রুত বের হতে চাইল, কিন্তু ঠিক তখনই পিছনের দরজাটা সজোরে বন্ধ হয়ে গেল। বাইরে থেকে কালামের কণ্ঠ শোনা গেল, বিদায় ক্যাপ্টেন মাহিদ হাসান। পরক্ষণেই একটা বিকট শব্দে বিস্ফোরণ ঘটল। আগুনের লেলিহান শিখা মাহিদকে চারদিক থেকে ঘিরে ধরল। কেমিক্যাল থাকায় আগুন দ্রুত নীলবর্ণ ধারণ করল এবং বিষাক্ত ধোঁয়া পুরো ঘর ভরে গেল। মাহিদ বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু অক্সিজেন কমে আসছে। ঠিক সেই মুহূর্তে তার ফোনের সিগন্যাল পাওয়ায় মালিহা বুঝতে পারল মাহিদ বিপদে পড়েছে। মালিহা নিজের গাড়ি নিয়ে পাগলের মতো গোডাউনের দিকে ছুটল। মালিহা যখন পৌঁছালো তখন পুরো গোডাউন দাউ দাউ করে জ্বলছে। ফায়ার সার্ভিসের অন্য গাড়ি আসার সময় নেই। মালিহা দেখল মাহিদের গাড়ি বাইরে দাঁড়িয়ে আছে, কিন্তু মাহিদ ভেতরে। মালিহা কোনো কিছু না ভেবেই একটি ভেজা চাদর গায়ে জড়িয়ে আগুনের ভেতরে দৌড়ে ঢুকল। ফায়ার ফাইটাররা যা করে, আজ একজন ডাক্তার হয়ে মালিহার তাই করতে যাচ্ছে। ভেতরে ধোঁয়ার মাঝে মাহিদকে পড়ে থাকতে দেখে মালিহা চিৎকার করে উঠল। মাহিদ প্রায় জ্ঞান হারিয়ে ফেলেছে। মালিহা তাকে টেনে বের করার চেষ্টা করলো। মাহিদ চোখ মেলে মালিহাকে দেখে অস্ফুট স্বরে বলল, তুমি কেন এলে? চলে যাও। আমি আমার পরিচয় পেয়ে গেছি মাহিদ। আমি কোনো অনাথ নই। আমি তোমার সেই হারানো বন্ধু, যাকে তুমি ছোটবেলায় খুঁজতে। আমাদের রক্ত আলাদা হলেও আমাদের ভাগ্য এক। মালিহা যখন মাহিদকে নিয়ে বের হতে যাচ্ছে তখনই ওপর থেকে একটি জ্বলন্ত বিম তাদের উপরে পড়ে গেল। মালিহা মাহিদকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল, কিন্তু বিমটি মালিহার পায়ের উপরে পড়ল। মালিহার যন্ত্রণায় চিৎকার করে উঠল। মাহিদ এবার পূর্ণ শক্তিতে জেগে উঠল। সে তার ভালোবাসাকে আগুনের মুখে ফেলে যেতে পারে না। সে নিজের শরীরের সব শক্তি দিয়ে সেই বিমটি সরালো। বাইরে ফায়ার সার্ভিসের টিম এসে পৌঁছালো। মাহিদ আর মালিহা দুজনেই দগ্ধ অবস্থায় বের হয়ে এলো, কিন্তু ঠিক তখনই অ্যাম্বুলেন্সের আড়াল থেকে একজন বন্দুক তাক করলো। সেটা আর কেউ নয়, মিস্টার চৌধুরী নিজে। তিনি হাসি মুখে বললেন, শেষ রক্ষা হলো না মালিহা, তুমি আর মাহিদ একসাথেই পরপারে যাবে। মিস্টার চৌধুরী ট্রিগার চাপতে গেলেন। ঠিক সেই মুহূর্তে মাহিদের সহকারী সজল মিস্টার চৌধুরীকে পেছন থেকে জাপটে ধরল। পুলিশ চারপাশ থেকে ঘিরে ফেলল। হাসপাতালে নেওয়ার পর ডক্টররা মালিহার রক্ত পরীক্ষা করে এক বিস্ময়কর তথ্য পেলেন। মালিহার রক্তের গ্রুপ এবং মাহিদের রক্তের গ্রুপ হুবহু এক, এবং তাদের ডিএনএ রিপোর্টে এমন কিছু পাওয়া গেল যা পুরো গল্পকে উলটপালট করে দিল। নার্স এসে মাহিদকে বলল, ক্যাপ্টেন, আপনি মালিহা ম্যাডামকে চেনেন বলছেন, কিন্তু আপনি কি জানেন আপনারা দুজনে আসলে? নার্স কথা শেষ করার আগেই মালিহার হার্ট রেট মনিটর থেকে দীর্ঘ সংকেত শোনা গেল, পিপ পিপ শব্দ। মালিহা কি তবে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো, নাকি এই রক্তের সম্পর্ক তাদের জীবনে আরও বড় কোনো ঝড় নিয়ে আসবে? হাসপাতালের আইসিইউ করিডর, রাত 2:30। মনিটরের সেই দীর্ঘ পিপ পিপ শব্দে মাহিদের কলিজা যেন ছিঁড়ে এলো। ডক্টররা দ্রুত রিভাইভাল শক্তিতে শুরু করলেন।
মাহির দরজার কাঁচের ওপার থেকে দেখছে মালিহার নিথর দেহটা বৈদ্যুতিক শকের তোড়ে বারবার কেঁপে উঠছে। মাহির দেয়ালে কপাল ঠেকিয়ে ডুকরে কেঁপে উঠল। সে বিড়বিড় করে বলল, কেন মালিহা, কেন আমাকে বাঁচাতে গেলে? তুমি না জানলে আমি কে? তুমি না জানলে না আমাদের সম্পর্কের আসল মানে? ঠিক 10 মিনিট পর ডক্টর বেরিয়ে এলেন। ঘাম মুছতে মুছতে বললেন, মিরাকল ক্যাপ্টেন, পালস ফিরে এসেছে, কিন্তু উনি কোমায় চলে গেছেন। আগামী 48 ঘন্টা খুব ক্রিটিক্যাল। ভোর 4টে। মাহিদকে ডেকে পাঠিয়েছেন ফরেনসিক বিশেষজ্ঞ ডক্টর রহমান। তার হাতে মালিহা এবং মাহিদের সেই ডিএনএ রিপোর্ট। মাহিদের চোখে মুখে চরম ক্লান্তি এবং উৎকণ্ঠা। ডক্টর রহমান চশমাটা ঠিক করে বললেন, ক্যাপ্টেন মাহিদ, আপনি কি জানেন মালিহার আসল পরিচয় কি? আপনার দুজনেই যে এ পজিটিভ রক্ত বহন করেছেন তা শুধু কাকতালীয় নয়। মানে আপনি কি বলতে চাইছেন ডক্টর? ডক্টর রিপোর্টটা এগিয়ে দিলেন। মালিহা চৌধুরী আসলে আপনার হারিয়ে যাওয়া বোন নয়। মালিয়া হচ্ছে সেই পুলিশ অফিসার ইমতিয়াজ হাসানের মেয়ে যার কথা আপনি জানতেন। কিন্তু মিস্টার চৌধুরী মালিহাকে দত্তক নেননি, বরং মালিহার আসল বাবাকে হত্যা করে তার সম্পত্তি দখল করার জন্য তাকে নিজের কাছে রেখেছিলেন। আর সবচেয়ে বড় কথা, মাহিদের বাবা এবং মালিহার বাবা ছিলেন যমজ ভাই। মাহিদের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। তার মানে মালিহা তার রক্তের সম্পর্কের বোন নয়, বরং সে মাহিদের আপন চাচাতো বোন। যে পারিবারিক শত্রুতার জোরে তাদের আলাদা করা হয়েছিল তা আজ রক্তের দোহাই দিয়ে সামনে এলো। সকাল 10টা। মাহির জেলে গিয়ে মিস্টার চৌধুরীর মুখোমুখি দাঁড়ালো। মিস্টার চৌধুরী লোহার শিকের ওপার থেকে হাসছেন। কি ক্যাপ্টেন, মালিয়া কি মরে গেছে? না, সে মরেনি, তবে আপনি মরে গেছেন। আমি সব সত্য জেনে গেছি। আপনি আমার চাচাকে খুন করেছিলেন সম্পত্তির জন্য, আর মালিহাকে নিজের কাছে রেখেছিলেন ওকে ঢাল হিসেবে ব্যবহার করতে। সবটা তো জানোনি মাহিদ। মালিয়াকে কেন আমি তোমার হাত থেকে সরাতে চেয়েছিলাম জানো? কারণ মালিয়ার নামে যে ট্রাস্ট ফান্ড আছে তাতে সাইন করার ক্ষমতা শুধু তোমার বাবার ছিল। তোমার বাবাকে আমি আগেই সরিয়েছি, এখন তুমি বাঁধা। আর একটা কথা, মালিয়া যদি কোমা থেকে না ফেরে তবে ওই সব সম্পত্তি আমার ট্রাস্টে চলে আসবে। আমি জিতে গেছি মাহিদ। রাত 9টা। মাহিদ মালিহার হাত ধরে বসে আছে। মালিহার মাথায় ব্যান্ডেজ, নাকে অক্সিজেনের নল। মাহিদ তার কানে ফিস ফিস করে পুরনো দিনের কথা বলতে শুরু করলো। মালিহা, মনে আছে ছোটবেলায় আমরা যখন লুকোচুরি খেলতাম, তুমি সবসময় ডুমুর গাছের পেছনে লুকাতে। আমি তোমাকে খুঁজে পেতাম না, আর তুমি খেল করে হেসে বেরিয়ে আসতে। আজ কেন তো গভীর লুকোচুরি খেলছ? আমি তোমাকে খুঁজে পেয়েছি মালিহা। আমরা ভাই বোন নই, আমরা এক শিকড়ের 2 শাখা। ওঠো মালিহা, আমাকে একা ফেলে যেও না। হঠাৎ মালিহার আঙুল সামান্য নড়ে উঠল। মাহিদের চোখে আশার আলো ফুটে উঠল। কিন্তু ঠিক সেই মুহূর্তে হাসপাতালের বিদ্যুৎ চলে গেল। ব্যাকআপ জেনারেটর চালু হওয়ার আগেই আইসিইউতে একজন মুখোশধারী লোক ঢুকল। তার হাতে একটি বিষাক্ত ইঞ্জেকশন। সে মালিহার স্যালাইন পোর্টে সেটা পুশ করতে চাইল। অন্ধকার আইসিইউ রুমে মাহিদ অন্ধকারেও সতর্ক ছিল। সে আক্রমণকারীর হাত ধরে ফেলল। ধস্তাধস্তি শুরু হলো। মাহিদ লোকটির মুখোশ টেনে ছেড়ে ফেলল। আলো ফিরে আসতেই মাহিদ স্তব্ধ হয়ে গেল। লোকটা আর কেউ নয়, ফায়ার স্টেশনের সেই বিশ্বস্ত সজল। সজল, তুমি তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করলে? আই এম সরি ক্যাপ্টেন। মিস্টার চৌধুরী আমার মাকে কিডন্যাপ করেছেন। আমি যদি মালিহাকে না মারি তবে উনি আমার মাকে মেরে ফেলবেন। তবে আমাকে মারো সজল, মালিহার কোনো দোষ নেই। ঠিক সেই মুহূর্তে বেড থেকে একটি দুর্বল হাত সজলের বন্দুকের ব্যারেলটা সরিয়ে দিল। মালিহা চোখ মেলে তাকিয়েছে। তার চোখে জল, কিন্তু কণ্ঠে তেজ। সজল ভাই, আপনার মা নিরাপদে আছেন। আমি কাল রাতে পুলিশকে ওনার লোকেশন দিয়েছিলাম। সজল বন্দুক ফেলে হাঁটু গেড়ে বসে পড়ল। পুলিশ দ্রুত ঘরে ঢুকে সজলকে নিয়ে গেল। মাহিদ মালিহাকে জড়িয়ে ধরল। আমি সব শুনেছি মাহিদ, ডক্টর যা বলেছেন সব। আমরা এখন কি করব? এখন আমরা লড়াই করব।
আমাদের পরিবারের রক্তের সম্মান ফিরে আনতে। মিস্টার চৌধুরীর সাম্রাজ্য আমরা ধুলে মিশিয়ে দেব। কিন্তু পর্দার আড়ালে আরও একজন মানুষ এই দৃশ্য দেখছিল। হাসপাতালের সিসিটিভি ক্যামেরায় চোখ রেখে একজন রহস্যময় নারী হাসছিলেন। তার হাতে একটি পুরনো ছবি, যেখানে মাহিদের বাবা এবং আরও একজন নারী দাঁড়িয়ে আছেন। তিনি ফোনে বললেন, মালিহা বেঁচে গেছে, এবার আমার মাঠে নামার সময় হয়েছে। কে এই রহস্যময়ী নারী? তিনি কি মাহিদের মা, যাকে সবাই মৃত বলে জানত? সকাল 10টা। মালিহা এখন অনেকটাই সুস্থ, কিন্তু তার মনে এক অস্থিরতা। গতরাতে সিসিটিভি ফুটেজে সে যে রহস্যময় নারীকে দেখেছিল, তার মুখটা মাহিদের সাথে হুবহু মিলে যায়। মালিহা গোপনে সেই নার্সকে খুঁজে বের করলো, যে 25 বছর আগে মাহিদের বাবার কেসে ডিউটিতে ছিল। নার্স মরিয়ম এখন অনেক বৃদ্ধ। তিনি কাঁপা কাঁপা গলায় বললেন, মা, সেদিন রাতে ইমতিয়াজ সাহেব যখন মারা যান, ওনার স্ত্রীকেও মৃত ঘোষণা করা হয়েছিল, কিন্তু মর্গে নেওয়ার পথে দেখা যায় ওনার শ্বাস চলছে। মিস্টার চৌধুরী তখন এক ডাক্তারকে প্রচুর টাকা দিয়ে সেই মহিলাকে নিখোঁজ করে দেন। সবাই জানতো উনি মারা গেছেন, কিন্তু আসলে ওনাকে এক মানসিক হাসপাতালে বন্দি করে রাখা হয়েছিল। তার মানে মাহিদের মা বেঁচে আছেন? কোথায় তিনি? মরিয়ম এক টুকরো কাগজ এগিয়ে দিলেন। শহরের শেষ প্রান্তে সেই পুরনো আশ্রম, সেখানেই হয়তো খুঁজে পাবেন। ফায়ার স্টেশনে দুপুর 1টা। মাহিদ তার টেবিলে বসে বাবার একটা পুরনো ডায়েরি পড়ছিল। হঠাৎ মালিহা হন্তদন্ত হয়ে ভিতরে ঢুকলো। তার হাতে সেই রহস্যময় নারীর ছবি। মাহিদ, আমরা যাকে খুঁজি সে তোমার মা, তিনি বেঁচে আছেন। মাহিদের হাতের ডায়েরিটা পড়ে গেল। তার চোখের সামনে অন্ধকার নেমে এলো। কি বলছো মালিহা? আমার মা তো 25 বছর আগে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। আমি নিজের চোখে ওনার কবর দিয়েছি। না মাহিদ, সেই কবরে অন্য কেউ ছিল। মিস্টার চৌধুরী তোমার মাকে সরিয়ে দিয়েছিলেন যাতে তিনি সম্পত্তির ভাগ না চান। চলো আমার সাথে, এক্ষুনি যেতে হবে। বিকেল 4টে। একটি জীর্ণ শীর্ণ দালান, চারিপাশে লতায় পেতায় ঘেরা। মাহিদ আর মালিহা ভিতরে ঢুকলো। এক কোণে একটি সাদা শাড়ি পরা নারী জানলার বাইরে তাকিয়ে আছেন। তার চুলে পাক ধরেছে, কিন্তু চেহারায় এক আভিজাত্য রয়ে গেছে। মাহিদ ধীরে ধীরে তার কাছে এগিয়ে গেল। তার বুক ধড়ফড় করছে। মা? মহিলাটি ধীরে ধীরে ঘুরে তাকালেন। তার চোখে কোনো আবেগ নেই, যেন তিনি পাথর হয়ে গেছেন। কিন্তু মাহিদের গলার স্বর শুনে তার চোখের মনি কেঁপে উঠল। তিনি মাহিদের কপালে একটি পোড়া দাগের দিকে তাকালেন, যা মাহিদের ছোটবেলার চোট। মাহিদ, আমার ছোট্ট মাহিদ। মা, আমি আপনার মাহিদ। আমি আপনাকে এত বছর খুঁজেছি। মা আর ছেলের সেই পুনর্মিলনে আশ্রমের বাতাসও যেন ভারী হয়ে উঠল। মালিহা দূরে দাঁড়িয়ে চোখের জল মুছছিল। আশ্রমের চত্বর, বিকেল 5টা 30। মাহিদের মা, যার নাম শায়লা, ধীরে ধীরে সুস্থির হলেন। তিনি মালিহার দিকে তাকালেন। মালিহা নিচু হয়ে ওনাকে সালাম করল। শায়লা মালিহার হাত ধরে বললেন, তুমি ইমতিয়াজ ভাইয়ের মেয়ে না? তোমার চোখ দুটো এখন তোমার বাবার মতো। আপনি আমার বাবাকে চিনতেন? শুধু চিনতাম না মালিহা, মিস্টার চৌধুরী তোমাদের পরিবারের যে ক্ষতি করেছেন, তার চেয়েও বড় সত্য হলো মিস্টার চৌধুরী আসলে তোমাদের পরিবারের কেউ নন। তিনি ছিলেন তোমার বাবার একজন বিশ্বস্ত ম্যানেজার। সম্পত্তির লোভে তিনি পুরো পরিবারকে ধ্বংস করেছেন। আর মালিহা, তোমার আসল মা এখনো মিস্টার চৌধুরীর বাড়িতেই আছেন, তবে তিনি বাড়ির মালিক নন। তিনি সেখানে একজন অন্ধ রাঁধুনি হিসেবে কাজ করছেন। মালিহার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে এতদিন মিস্টার চৌধুরীর বাড়িতে যাকে অন্ধখালা বলে ডেকে এসেছে, তিনিই কি তার আসল জন্মদাত্রী মা? মিস্টার চৌধুরীর বিলাসবহুল ভিলায় রাত 8টা 45। মাহিদ আর মালিহা পুলিশের একটি দল নিয়ে মিস্টার চৌধুরীর বাড়িতে হানা দিল। মিস্টার চৌধুরী তখন জেল থেকে জামিনে বেরিয়ে ডিনারের প্রস্তুতি নিচ্ছিলেন। মাহিদকে দেখে তিনি অট্ট হাসি দিলেন। কি ক্যাপ্টেন, আবার এসেছো আমার বাড়িতে? এবার কাকে বাঁচাতে এসেছো? মালিহা সরাসরি রান্নাঘরে চলে গেল। সেখানে সেই বৃদ্ধা অন্ধ নারীটি আটা মাখছিলেন। মালিহা তার কাছে গিয়ে কাঁপা গলায় বলল, মা। বৃদ্ধা থেমে গেলেন। তার হাতের আটা পড়ে গেল। কে মালিয়া মা? তুমি কি আমাকে মা ডাকলে? আমায় মাফ করে দাও মা, আমি চিনতে পারিনি। আমি নিজের ঘরে থেকেও তোমায় চিনতে পারিনি আমি। মাহিদ ড্রয়িং রুমে এসে মিস্টার চৌধুরীর কলার ধরল। আপনার খেলা শেষ চৌধুরী সাহেব।
আজ শুধু সম্পত্তি নয়, আপনি আপনার প্রাণও হারাবেন এই পাপের আগুনে। তোমরা ভেবেছ আমি এত সহজে হার মানবো? এই পুরো বাড়িতে আমি মাইন্ড সেট করে রেখেছি, যদি আমি না জিতি তবে কেউ জিততে পারবে না। মাহিত দেখলো রিমোটের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। মাত্র 3 মিনিট সময়। একদিকে তার মা শায়লা, অন্যদিকে মালিহার অন্ধ মা, আর মাঝখানে বিধ্বংসী আগুন। মাহিত তার ফায়ার ফাইটার জ্যাকেটটা শক্ত করে ধরল। সজল, সব ইউনিটকে ভেতরে রাখো। মালিহা, তুমি তোমার মাকে নিয়ে বের হও, আমি আমার মাকে নিয়ে আসছি। বাড়িটি কাঁপতে শুরু করলো। প্রথম বিস্ফোরণটি হলো দোতলায়। মাহিদ আর মালিহা কি পারবে তাদের মায়েদের নিয়ে এই নিশ্চিত মৃত্যুপুরী থেকে বেরিয়ে আসতে, নাকি মিস্টার চৌধুরী তার পাপের সাথে সবাইকে নিয়ে ছাই হয়ে যাবেন? রাত 9:05। কাউন্টডাউন চলছে। 10, 9, 8। পুরো বাড়ি কাঁপছে। মালিহা তার অন্ধ মাকে জাপটে ধরে বাইরের দিকে দৌড়চ্ছে। মাহিদ তার মা শায়লা বেগমকে কাঁধে তুলে নিল। আগুনের হালকা চারপাশ থেকে তেড়ে আসছে। ঠিক যখন 1 সেকেন্ড বাকি, মাহিদ এক বিশাল কাচের জানলা ভেঙে বাগান দিয়ে নিচে লাফ দিল। সেকেন্ডের ভগ্নাংশের ব্যবধানে পুরো ভিলা এক ভয়াবহ শব্দে কেঁপে উঠল। আগুনের কুণ্ডলী আকাশ ছুঁল। বাইরে ঘাসের উপরে মাহিদ আর তার মা ছিটকে পড়লেন। মালিহা তার মাকে নিয়ে একটু দূরে নিরাপদ দূরত্বে আছে। মাহিদ ধোয়া মাখা মুখ তুলে দেখল সবাই অক্ষত আছে। মিস্টার চৌধুরীর পাপের প্রাসাদ ধ্বংস হয়ে গেছে। কিন্তু মাহিদের সাহসিকতায় আজ 2টি পরিবার পুনর্মিলিত হলো। মালিহা দৌড়ে এসে মাহিদকে জড়িয়ে ধরল। আমরা পেরেছি মাহিদ, মা বেঁচে আছেন, তুমিও আছো। অগ্নিশিখা আজ আমাদের পড়িয়ে নয়, পবিত্র করে দিল মালিহা। 1 মাস পর সকাল 10টা। শহরের থেকে দূরে একটি শান্ত বাংলোতে এখন সুখী পরিবারের বসবাস। মাহিদের মা শায়লা এবং মালিহার মা, যিনি এখন অপারেশন করে চোখ ফিরে পেয়েছেন, একসাথে বাগানে বসে গল্প করছেন। মাহিদ ফায়ার স্টেশনের কাজে যাওয়ার জন্য তৈরি হচ্ছে, আর মালিহা হাসপাতালে। সব কিছুই যেন স্বপ্নের মতোই সুন্দর। কিন্তু এই সুখের উপরে আবারও কালো মেঘ জমতে শুরু করেছে। দুপুর 2:30। মিস্টার চৌধুরী জেলে থাকলেও তার ঘনিষ্ঠ বন্ধু রহমান সাহেব এখন প্রতিশোধের নেশায় মত্ত। রহমান সাহেব তার ছেলে আরিয়ানকে লন্ডন থেকে আনিয়েছেন। আরিয়ান শুধু সম্পদশালী নয়, সে একজন ধূর্ত হ্যাকার এবং অপরাধ জগতের মাস্টার মাইন্ড। রহমান সাহেব বললেন, আরিয়ান, মাহিদ আর মালিয়া ভাবছে ওরা জিতে গেছে, কিন্তু চৌধুরী পরিবারের সেই গোপন লকারটা ওরা এখনো পায়নি। ওখানে এমন কিছু আছে যা পেলে মাহিদকে দেশ ছেড়ে পালাতে হবে। আরিয়ান তার ল্যাপটপে মাহিদের ফায়ার স্টেশনের সিকিউরিটি কোড হ্যাক করতে করতে হাসল। বাবা, ভয় পাবেন না, মালিয়াকে আমি লন্ডন থেকে চিনি। ও দুর্বলতা আমার নখদর্পণে। আমি আসছি মাহিদ হাসানের সাজানো বাগান তছনছ করতে। বিকেল 4:45। মালিহা তার কেবিনে রোগী দেখছিল। হঠাৎ দরজায় টোকা পড়ল। এক লম্বা সুঠাম দেহি যুবক ভেতরে ঢুকল। পরনে দামি স্যুট, চোখে সানগ্লাস। মালিহা অবাক হয়ে দাঁড়িয়ে পড়ল। জিসান, তুমি এখানে? জিসান মালিহার লন্ডনের পুরনো বন্ধু। লন্ডনে থাকার সময় জিসান মালিহাকে পাগলের মতো ভালোবাসত, কিন্তু মালিহা তাকে বারবার প্রত্যাখ্যান করেছিল। লন্ডন থেকে সারপ্রাইজ দিতে এলাম মালিহা। শুনলাম তুমি বিয়ে করছো ওই সাধারণ ফায়ার ফাইটারকে। আই অ্যাম শকড। মাহিদ আমার জীবন জিসান, আর ও সাধারণ নয়, ও একজন হিরো। তুমি কেন হঠাৎ এলে? আমি এসেছি তোমাকে ফিরিয়ে নিতে, আর সাথে নিয়ে এসেছি একটা তত্ত্ব। মাহিদ হাসান, যাকে মা বলে ডাকছে, সেই শায়লা বেগমের আসল পরিচয় কি সে জানে? মালিহা থমকে গেল। জিসানের গলায় এক অদ্ভুত ষড়যন্ত্রের সুর। রাত 8টা। মাহিদ স্টেশনে ডিউটি করছিল। হঠাৎ সমস্ত কম্পিউটার স্ক্রিন লাল হয়ে গেল। একটি মেসেজ ভেসে উঠল। ক্যাপ্টেন মাহিদ, আপনার ঘরের ভিতরে শত্রুকে আপনার মায়ের চেয়ে আপন। আপনার বাড়িতে আজ রাতে বড় কোনো অতিথি যাচ্ছে। মাহিদ আতঙ্কিত হয়ে বাড়িতে ফোন করলো, কিন্তু লাইন বিজি। সে দ্রুত তার বাইক নিয়ে বাড়ির দিকে ছুটল। সে যখন বাড়িতে পৌঁছালো, দেখলো বাগানে জিসান আর মালিহা দাঁড়িয়ে কথা বলছে, কিন্তু আড়াল থেকে আরিয়ান, রহমান সাহেবের ছেলে, বন্দুক তাক করে আছে মাহিদের মায়ের দিকে।
ঠিক সেই মুহূর্তে জিসান মালিহার কানে ফিসফিস করে বলল, মালিয়া, মাহিকে বাঁচাতে চাইলে এখনই আমার সাথে লন্ডন ফেরার ফ্লাইটে উঠতে হবে, নয়তো আজ রাতে মাহিদের মা শায়লা বেগমের মৃত্যুর সংবাদ শুনবে। মালিহা মাহিদের দিকে তাকালো, তার চোখে জল। মাহিদ বুঝতে পারছে না জিসান আর আরিয়ানের মাঝে কী যোগসূত্র। মাহিদ যখন আরিয়ানের দিকে এগোতে চাইল, আরিয়ান ট্রিগার টিপল, কিন্তু গুলিটা কারও গায়ে লাগলো না, বরং বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। অন্ধকারে মালিহার আর্তনাদ শোনা গেল। আলো ফিরে আসতেই দেখা গেল মালিহা উধাও। সেখানে পড়ে আছে জিসানের লন্ডনের একটি পাসপোর্ট আর একটি চিরকুট। লড়াইটা কেবল শুরু ক্যাপ্টেন, ভালোবাসা না সম্পদ, দেখা যাক কে জেতে। রাত 8:15। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার সেই ঘুটঘুটে অন্ধকারে মাহিদ শুধু মালিহার একটি তীব্র চিৎকার শুনতে পেয়েছিল, মাহিদ! আলো ফিরে আসতেই মাহিদের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। মালিহা সেখানে নেই। মাহিদ পাগলের মতো এদিক ওদিক তাকাতে লাগলো। হঠাৎ সে দেখতে পেল বাড়ির গেটের বাইরে একটি কালো রঙের মাইক্রোবাস স্টার্ট দিচ্ছে। জানালার ফাঁক দিয়ে মাহিদ এক পলক দেখতে পেল মালিহার মুখ। মালিহা আর্তনাদ করছে, কিন্তু একজন সুঠামদেহী যুবক তার মুখ চেপে ধরে রেখেছে। যুবকটির পরনে দামি স্যুট। সে আর কেউ নয়, জিসান। কিন্তু মাহিদ তাকে চিনতে পারল না। তার কাছে সে শুধুই একজন অপহরণকারী। মাহিদ এক মুহূর্ত দেরি না করে নিজের পালসার বাইক স্টার্ট দিতে চাইল, কিন্তু দেখল বাইকের টায়ার পাংচার করে দেওয়া হয়েছে। আরিয়ান ও জিসানের নিখুঁত পরিকল্পনা। মাহিদ তার পেশিবহুল শরীরের সমস্ত শক্তি সঞ্চয় করে মাইক্রোবাসটির পিছনে দৌড়াতে শুরু করলো। মালিহা থামো, মালিহাকে ছেড়ে দাও। মাহিদ চিৎকার করতে করতে রাস্তার উপর দিয়ে ছুটছে। মাইক্রোবাসটির স্পিড বাড়িয়ে দিল। মাহিদ তার জীবনের সমস্ত গতি বাড়িয়ে দিয়ে বাসের পেছনের বাম্পারটা ছোঁয়ার চেষ্টা করলো, কিন্তু গাড়ির গতি তাকে ছাড়িয়ে গেল। ধুলো উড়িয়ে মাইক্রোবাসটি চোখের আড়ালে চলে গেল। মাহিদ মাঝ রাস্তায় হাঁটু গেড়ে বসে পড়ল। তার হাত পা ঘাম আর ধুলোয় মাখা। রাত 11টা। মাহিদের রক্ত তখন টক বক করে ফুটছে। সে জানে এই অপহরণের পেছনে মিস্টার চৌধুরীর হাত আছে। সে সোজা জেলে ঢুকে পড়ল এবং তার ফায়ার ফাইটার আইডির প্রভাবে গার্ডদের সরিয়ে মিস্টার চৌধুরীর সেলের সামনে গিয়ে দাঁড়ালো। গার্ডরা বাধা দেওয়ার আগেই মাহিদ সেলের তালা ভেঙে ভেতরে ঢুকলো। মিস্টার চৌধুরী খাটে বসে হাসছিলেন। মাহিদ ওনার কলার ধরে এক ঝটকায় নিচে নামালো এবং সজোরে এক ঘুষি বসিয়ে দিল। বল মালিহা কোথায়? তোর এই লোকে লোকে কোথায় নিয়ে গেছে? দেরি হয়ে গেছে মাহিদ। মালিহা এখন এমন এক জায়গায় যাচ্ছে যেখানে তোর আগুনের ইঞ্জিন পৌঁছাতে পারবে না। মাহিদ আরও হিংস্র হয়ে উঠল। সে মিস্টার চৌধুরীর মাথা দেয়ালের সাথে ঠুকতে লাগলো। আমি তোকে মেরে ফেলবো চৌধুরী। যদি মালিহার একটা চুলও ছিঁড়ে যায়, আমি তোকে জ্যান্ত জ্বালিয়ে দেব। ঠিক সেই মুহূর্তে পুলিশ এক বিশাল দল তদন্ত কক্ষে ঢুকে পড়ল। এসপি সাহেবের মাহিদকে টেনে সরালেন। শান্ত হন ক্যাপ্টেন মাহিদ, আইন নিজের হাতে নেবেন না। আইন দিয়ে কি হবে? আমার মালিহা নিখোঁজ, ওরা ওকে নিয়ে গেছে। রাত 12:45। মাহিদ স্টেশনে ফিরে এলো। তার সহকারী সজল ল্যাপটপে মালিহার ফোনের লাস্ট লোকেশন ট্র্যাক করার চেষ্টা করছে। মাহিদের চোখ লাল, শরীর কাঁপছে। হঠাৎ সজল চেঁচিয়ে উঠল, ক্যাপ্টেন, পেয়েছি। মালিহা ম্যাডামের ফোনের সিগন্যাল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3 নম্বর টার্মিনালে পাওয়া যাচ্ছে। মাহিদ এক মুহূর্ত অপেক্ষা করল না। পুলিশের সাইরেন বাজানো একটি জিপ নিয়ে সে এয়ারপোর্টের দিকে ঝড়ের গতিতে গাড়ি ছোটালো। তার মাথায় শুধু একটা কথা ঘুরছে, মালিহাকে আটকাতেই হবে। রাত 1:30। মাহিদ এয়ারপোর্টে পৌঁছে সিকিউরিটি ভেঙে ভেতরে ঢুকে পড়ল। সে দেখল লন্ডনগামী একটি বিশাল বোয়িং বিমান রানওয়েতে ট্যাক্সি করছে। মাহিদ রানওয়ের বেড়ার টোপকে ভেতরে ঢুকে পড়ল। সে দেখতে পাচ্ছে বিমানের জানলাগুলো। হয়তো কোনো একটা জানালার পাশে মালিহা বসে কাঁদছে। মাহিদ বিমানের সমান্তরালে দৌড়াতে শুরু করলো। বিমানের ইঞ্জিনের বিকট শব্দে মাহিদের চিৎকার চাপা পড়ে যাচ্ছে। মালিহা ফিরে এসো, আমি আসছি। মাহিদ হাত নেড়ে চিৎকার করছে। তার চোখে জলধারা বইছে। কিন্তু বিমানটি গতি বাড়ালো।
এবং কয়েক সেকেন্ডের মধ্যেই সামনের চাকা মাটি ছেড়ে আকাশে উড়ে গেল। মাহিত দৌড়াতে দৌড়াতে রানওয়ের শেষ প্রান্তে গিয়ে মুখ থুবড়ে পড়ল। তার চোখের সামনে বিমানটি মেঘের আড়ালে অদৃশ্য হয়ে গেল। জিসান মালিহাকে নিয়ে লন্ডনে চলে গেল। মাহিত 2 হাতে রানওয়ের পিচ খামচে ধরে ডুকরে কেঁদে উঠল। আকাশের দিকে তাকিয়ে সে পাগলের মতো বলতে লাগলো, কেন মালিহা, কেন তুমি আমাকে এভাবে একা ফেলে চলে গেলে? আমি কি তোমাকে রক্ষা করতে পারতাম না? কেন তুমি প্রতিবাদ করলে না? কেন? বৃষ্টি শুরু হলো। বৃষ্টির পানিতে মাহিদের চোখের জল মিশে একাকার হয়ে গেল। মাহিদ সেখানেই শুয়ে রইল। তার সমস্ত পৃথিবী আজ লন্ডনগামী। সেই বিমানের সাথে উড়ে গেছে। 10 ঘন্টা পর মালিহা বিধ্বস্ত অবস্থায় জিসানের সাথে এয়ারপোর্ট থেকে বের হচ্ছে। জিসান তার পাসপোর্ট নিজের পকেটে রেখে বলল, স্বাগতম লন্ডন মালিহা। এখন থেকে তুমি আমার বন্দি। মাহিদ হাসান কোনোদিনও এখানে পৌঁছাতে পারবে না। মাহিদ আসবে। আগুনের শিখা যেমন ছায়া ছাড়ে না, মাহিদও আমাকে ছাড়বে না। এদিকে ঢাকায় মাহিদ বৃষ্টির মধ্যে উঠে দাঁড়ালো। তার চোখে এখন কান্নার বদলে আগুনের আভা। সে মনে মনে শপথ নিল সে লন্ডন যাবে, প্রয়োজনে পুরো শহর জ্বালিয়ে দেবে, কিন্তু মালিহাকে ফিরিয়ে আনবে। রাত 3টে। এয়ারপোর্ট থেকে বিধ্বস্ত অবস্থায় মাহিদ বাসায় ফিরল। মালিহার মা উৎকণ্ঠা নিয়ে দরজায় দাঁড়িয়েছিলেন। মাহিদকে একা দেখে ওনার বুকটা কেঁপে উঠল। মা, মালিহাকে আমি আটকাতে পারিনি। ওকে জোর করে লন্ডনে নিয়ে গেছে। এই কথা শোনা মাত্র মালিহার মা এক আর্তনাদ করে মেঝেতে বসে পড়লেন। আমার মেয়ে, ওরা আমার মালিয়াকে কেড়ে নিল। আমি তো ওকে ফিরে পেয়েছিলাম মাত্র। মাহিদ, তুই তো আগুনের হাত থেকে মানুষকে বাঁচাস, আমার মালিয়াকে কেন বাঁচাতে পারলি না? ওনার এই বুক ফাটা আর্তনাদে বাড়ির দেয়ালগুলো যেন কেঁপে উঠল। ঠিক তখনই মাহিদের মা সায়লা বেগম এগিয়ে এলেন। তিনি মালিহার মাকে জড়িয়ে ধরে বুকে টেনে নিলেন। কাঁদবেন না বোন, শান্ত হন। আমাদের ছেলে আছে তো, মাহিদ মালিহাকে ফিরিয়ে আনবে। মাহিদের রক্তে ওর বাবার তেজ আছে, ও হার মানতে যায় না। মা, তুমি ওনাকে সামলাও। আমি কথা দিচ্ছি, মালিহাকে আমি লন্ডন থেকে ছিনিয়ে আনবো। যে হাত আমার মালিহাকে ছুঁয়েছে সেই হাত আমি ভেঙে দেব। লন্ডন, সময় সকাল 10:30। শহরের কোলাহল থেকে দূরে একটি পুরনো ভিলাতে মালিহাকে বন্দি করে রেখেছে জিসান। মালিহার ফোন কেড়ে নেওয়া হয়েছে। ঘরের জানালাগুলো লোহা দিয়ে বন্ধ। জিসান মালিহার সামনে কফি কাপ রেখে বলল, নিচে ছটফট করে লাভ নেই মালিহা। লন্ডন আমার শহর। এখানে পুলিশ থেকে শুরু করে প্রশাসন আমার পকেটে। তোমার ওই ফায়ার ফাইটার প্রেমিক এখানে পৌঁছাতে তুমি আমার মিসেস জিয়ান হয়ে যাবে। তুমি আমাকে শরীর দিয়ে বন্দি করতে পারো জিসান, কিন্তু মাহিদের প্রতি আমার ভালোবাসা কোনোদিনও বন্দি করতে পারবে না। ও আসবেই। 3 দিন পর মাহিদ তার ফায়ার সার্ভিসের স্পেশাল ফোর্সের পরিচয় এবং এসপি সাহেবের সহায়তায় অতি দ্রুত লন্ডনের ভিসা পেয়ে গেল। উদ্ধার অভিযানে বীরত্বের জন্য তার আন্তর্জাতিক খ্যাতি তাকে সাহায্য করল। সজল তাকে এয়ারপোর্টে এগিয়ে দিতে এসে বলল, ক্যাপ্টেন, লগুনে আমাদের এক পরিচিত সোর্স খবর দিয়েছে জিসান আসলে আরিয়ান রহমানের ছেলের ব্যবসায়িক পার্টনার। ওরা মালিহাকে ব্যবহার করে আপনার ফ্যামিলি ট্রাস্টের সম্পত্তি হাতিয়ে নিতে চাই। সাবধানে থাকবেন। মাহিদ শুধু একটা ব্যাগ আর মালিহার একটা ছবি নিয়ে প্লেনে উঠল। তার চোখে এখন আর জল নেই, আছে শুধু শিকারী বাঘের মতন লক্ষ্য। রাত 9টা। মাহিদ লন্ডনে রওনা হওয়ার কয়েক ঘন্টা পরেই রহমান সাহেবের ছেলে আরিয়ান তার আসল রূপ দেখল। সে জানে মাহিদ বাড়িতে নেই, এটাই সুযোগ। আরিয়ান তার দলবল নিয়ে মাহিদের বাড়িতে হানা দিল। বাড়ির পেছনের গেট ভেঙে আরিয়ান ভেতরে ঢুকল। মাহিদের মা সায়লা বেগম রান্নাঘরে ছিলেন। কোথায় তোর ছেলে? মাহিদকে বল মালিহার আশা ছেড়ে দিতে। আর ওই বাড়িতে মালিহার মা কোথায়? ওদের দুজনকেই আজ আমি শেষ করে দেব। সায়লা বেগম ভয় না পেয়ে আরিয়ানের হাতে কামড়ে দিলেন। আমার ছেলে তোকে ছাড়বে না জানোয়ার। আরিয়ান রাগে একটা কাচের বোতল ভেঙে সায়লা বেগমের দিকে তেড়ে গেল। ঠিক তখনই মালিহার মা ঘর থেকে বেরিয়ে এলেন। ওনার হাতে মাহিদের রাখা একটি ফায়ার এক্সটিংগুইশার, আগুন নেভানোর যন্ত্র। তিনি সেটা আরিয়ানের মুখে স্প্রে করে দিলেন।
পুরো ঘর সাদা ধোঁয়ায় ভরে গেল। আরিয়ান চোখ ডলতে ডলতে আর্তনাদ করতে লাগলো। লন্ডন, সময় বিকেল 5টা। মাহিরদের প্লেন লন্ডনে ল্যান্ড করলো। সে এয়ারপোর্ট থেকে বের হতেই দেখলো হিথ্রোর বড় স্ক্রিনে ব্রেকিং নিউজ চলছে। লন্ডনের উপকণ্ঠে একটি প্রাইভেট ভিলাতে রহস্যময় অগ্নিকাণ্ড। মাহিরদের ফায়ার ফাইটার ইনস্টিংক্টসে জেগে উঠল। সে দ্রুত ম্যাপ চেক করলো। ওটা ঠিক সেই এলাকা যেখানে জিসানের বাড়ি হওয়ার কথা। মাহিদ ট্যাক্সি না নিয়ে একটি বাইক ভাড়া করে পাগলের মতো সেই ভিলার দিকে ছুটল। সে যখন পৌঁছালো দেখলো পুরো ভিলা দাউ দাউ করে জ্বলছে। জিসান বাইরে দাঁড়িয়ে হাসছে। সে মালিহাকে ভেতরে রেখে দরজায় তালা লাগিয়ে দিয়েছে যাতে মালিহা পুড়ে মারা যায় আর সে ইন্স্যুরেন্সের টাকা পায়। মাহির বাইক থেকে নেমেই দেখলো আগুনের লেলিহান শিখা। সে কোনো সেফটি গিয়ার ছাড়াই নিজের জ্যাকেটটা ভিজিয়ে মাথায় দিয়ে আগুনের ভেতরে ঝাঁপ দিল। আগুনের ভেতরে মালিহা অজ্ঞান হয়ে পড়ে আছে। মাহির তাকে কাঁধে তুলে নিল, কিন্তু বের হওয়ার সময় জিসান দরজায় এসে বন্দুক তাক করলো। জিসান, ভেতরেই মরো। মাহিদ, তোমাদের প্রেমে আজ এই আগুন শেষ হোক। মাহির আগুনের মাঝখান থেকেই একটা জ্বলন্ত কাঠের টুকরো জিসানের দিকে ছুঁড়ে মারল। জিসান ছিটকে পড়ল। ঠিক তখনই ভিলার ছাদ ধসে পড়তে শুরু করলো। মাহিদ কি মালিহাকে নিয়ে লন্ডনের এই ধ্বংসস্তূপ থেকে বের হতে পারবে? আর দেশে আরিয়ান কি মাহিদের মাকে শেষ পর্যন্ত কোনো ক্ষতি করবে? বিকেল 5:45। ভিলার ছাদ থেকে আগুনের গোল্লা খসে পড়ছে। মাহিদ তার পেশি বহুল 2 হাতে মালিহাকে পাঁচা কোলা করে তুলে নিল। ঠিক যখন জিসান দরজায় বন্দুক তাক করে দাঁড়িয়েছিল, মাহিদ এক মুহূর্তও দেরি না করে পাশের একটি বড় কাচের জানলা দিয়ে মালিহাকে নিয়ে বাইরের বাগানের ঝোপের উপরে লাফ দিল। সেকেন্ডের ব্যবধানে ভিলাটি এক ভয়াবহ শব্দে বিস্ফোরিত হলো। জিসান ছিটকে পড়ল দূরে, ধোঁয়ার আড়ালে। মাহিদ মালিহাকে নিয়ে দ্রুত বনের দিকে দৌড়াতে শুরু করলো। সে জানে লন্ডন পুলিশ আসার আগেই জিসানের লোকেরা তাকে ঘিরে ফেলবে। মালিহা, চোখ খোলো, আমি এসে গেছি। মালিহা ঝাপসা চোখে মাহিদকে দেখল। আগুনের তাপে মাহিদের মুখ কালো হয়ে গেছে, হাত থেকে রক্ত ঝরছে। মালিহা অস্ফুট স্বরে বলল, মাহিদ, তুমি সত্যি এলে? মাহিদ কোনো কথা না বলে তাকে নিয়ে একটি পরিত্যক্ত ভূগর্ভস্থ স্টেশনের গোপন সুড়ঙ্গে ঢুকে পড়ল। এটা লন্ডনের এক পুরনো গোলকধাতা, যেখানে সাধারণ মানুষ সচরাচর আসে না। মাহিদের বাড়ি রাত 10:30। আরিয়ান যখন ফায়ার এক্সটিংগুইশারের ধোঁয়ার অন্ধ হয়ে চিৎকার করছিল, মাহিদের মা সাইলা বেগম সাহস হারালেন না। তিনি মালিহার মার হাত শক্ত করে ধরলেন। বোন, এখনই সময়, পেছনের দেয়াল দিয়ে আমাদের বের হতে হবে। আরিয়ানের লোকেরা সামনের গেটে ব্যস্ত ছিল। সাইলা বেগম ছোটবেলায় দেখা এক গোপন রাস্তা দিয়ে মালিহার মাকে নিয়ে জঙ্গলের ভেতর দিয়ে পালিয়ে গেলেন। আরিয়ান চোখ ডলতে ডলতে যখন বারান্দায় এলো, দেখলো ঘর খালি। হারামজাদিগুলো পালালো কোথায়? পুরো এলাকা সচে ফেলো, ওদের জ্যান্ত চাই। সাইলা বেগম আর মালিহার মা তখন গ্রামের এক পুরনো বিধ্বস্ত প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নিয়েছেন। সেখান থেকে মাহিদের মা গোপনে মাহিদকে একটা আন্তর্জাতিক মেসেজ পাঠালেন। আমরা নিরাপদ, তুমি মালিহাকে নিয়ে সাবধানে থেকো। রাত 2টো। মাহিদ মালিহাকে একটি পুরনো কন্টেইনারের ভিতর শুয়ে দিয়ে বাইরে পাহারায় ছিল। হঠাৎ সে শুনতে পেল ভারী বুটের শব্দ। জিসান তার 5 জন সশস্ত্র বডিগার্ড নিয়ে সেখানেই পৌঁছে গেছে। মাহিদ, বেরিয়ে এসো। লন্ডনের মাটিতে পা রেখে তুমি জিসানের হাত থেকে বাঁচতে পারবে না। মাহিদ অন্ধকার থেকে বেরিয়ে এলো। তার হাতে কোনো বন্দুক নেই, আছে শুধু ফায়ার ফাইটারদের ব্যবহৃত একটি ধারালো কুড়াল। জিসান হাসল। কুড়াল দিয়ে লড়বে? আমার হাতে পিস্তল। জিসান গুলি ছুড়ল, কিন্তু মাহিদ এক নিমেষে কন্টেইনারের আড়ালে স্লাইড করে ঢুকে পড়ল। পরক্ষণেই সে অন্ধকার থেকে জিসানের এক বডিগার্ডের উপরে বাঘের মতো ঝাঁপিয়ে পড়ল। মাহিদের এক ঘুষিতে বডিগার্ডের চোয়াল ভেঙে পড়ল। শুরু হলো এক রক্তক্ষয়ী লড়াই। মাহিদ বৃষ্টির মতন ঘুষি আর লাথি চালাতে লাগলো। সে একাই 5 জনকে ধরাশায়ী করলো। জিসান ঘাবড়ে গিয়ে বন্দুক তাক করতে চাইল, কিন্তু মাহিদ কুড়াল ছুঁড়ে মারল জিসানের হাতের বন্দুক লক্ষ্য করে। বন্দুকটি ছিটকে অনেক দূরে পড়ে গেল। তোর এত সাহস? তুই আমার মালিহাকে পুড়িয়ে মারতে চেয়েছিলি?
মাহিদ জিসানকে তুলে আছাড় দিল একটি লোহার পাতের উপরে। জিসানের মুখ রক্তে ভেসে গেল। মাহিদ যখন চূড়ান্ত আঘাত করতে যাবে ঠিক তখনই জিসান পকেট থেকে একটি রিমোট বের করলো। মারো, আমাকে মারলে তুমি কোনোদিনও জানতে পারবে না তোমার ফ্যামিলি ট্রাস্টের সেই 3,000 কোটি টাকা রহমান সাহেব কিভাবে লন্ডনের ব্যাংকে সরিয়ে ফেলেছেন। আর সেই টাকা পাওয়ার একমাত্র পাসওয়ার্ড হলো মালিয়ার চোখের রেটিনা স্ক্যান। মাহিদ থমকে গেল। তার মানে আরিয়ান আর জিসান মালিহাকে কেবল বিয়ে করতে চায়নি, তারা চেয়েছিল মালিহার চোখের স্ক্যান ব্যবহার করে পুরো টাকা হাতিয়ে নিতে। মালিহা এখন এক জীবন্ত চাবিকাঠি। আমি মরে গেলে ওই ডার্ক ইয়ার্ডের চারপাশে সেট করা ড্রোনগুলো মালিয়াকে টার্গেট করবে। বাঁচবে কি করে? ভোর 5টা। মাহিদ জিসানকে আত্মরা অবস্থায় ফেলে রেখে মালিহাকে নিয়ে এক পুরনো চার্চে আশ্রয় নিল। সেখানে মালিহা পুরোপুরি সুস্থ হয়ে উঠল। মালিহা মাহিদের ক্ষত বিক্ষত হাত ড্রেসিং করতে করতে কেঁদে ফেলল। আমার জন্য তোমার এই অবস্থা মাহিদ, চলো আমরা সব ছেড়ে পালিয়ে যাই। না মালিহা, আমরা পালাবো না। রহমান সাহেব আর আরিয়ান যে মাকড়সার জাল বুনেছে সে জালে আজ তাড়াতাড়ি আটকাবো। আমি সজলের মাধ্যমে জেনেছি আরিয়ান আজ রাতে লন্ডনে ল্যান্ড করছে। আরিয়ান এখানে আসছে? হ্যাঁ, ও আসছে টাকাগুলো নিজের নামে করতে, কিন্তু ও জানে না যে লন্ডনের এই কুয়াশা আজ ওর জন্য কবর করে রেখেছে। চার্চের ঘন্টার শব্দে সকাল হলো। মাহিদ জানালার বাইরে তাকিয়ে দেখল কালো ধোঁয়ার মতো কিছু ড্রোন চার্চের উপরে উঠছে। জিসানের ড্রোনগুলো তাদের খুঁজে পেয়েছে। মাহিদ তার ফোন বের করে সজলকে কল দিল। সজল, অ্যাকশন শুরু করো। লন্ডন আর বাংলাদেশ একসাথে স্ট্রাইক হবে। মাহিদ কি আরিয়ানকে লন্ডনের মাটিতে আটকে রাখতে পারবে? আর মালিহার চোখের স্ক্যান ব্যবহার করে আরিয়ান কি শেষ পর্যন্ত টাকাগুলো চুরি করতে সফল হবে? সকাল 6:30। ভোরের কুয়াশায় ঢাকা চার্চের চারপাশ। মাহিদ জানালার ফাঁক দিয়ে দেখল ড্রোনগুলো নিচে নেমে আসছে। মালিহা মাহিদের হাত ধরে কাঁপছে। মাহিদ তার কাঁধে হাত রেখে অভয় দিল। মালিহা, ডরমিটরিতে রাখা সেই লন্ডন ফায়ার ব্রিগেডের ইমার্জেন্সি কিটটা বের করো। আরিয়ান আসছে, আর ও খালি হাতে আসবে না। মালিহা দ্রুত কিটটা বের করলো। সেখানে কিছু স্মোক গ্রেনেড এবং একটি শক্তিশালী কাটার রয়েছে। মাহিদ নিজের জ্যাকেটটা ঠিক করে নিল। তার চোখে এখন অদ্ভুত এক সংকল্প। আজ সে শুধু একজন ফায়ার ফাইটার নয়, আজ সে একজন যোদ্ধা। সকাল 7টা। একটি কালো প্রাইভেট জেট থেকে নামলো আরিয়ান। তার চোখে মুখে জয়ের উল্লাস। বাংলাদেশে মাহিদের মা ও মালিহার মাকে খুঁজে না পেয়ে সে ক্ষিপ্ত ছিল, কিন্তু জিসানের মেসেজ তাকে লন্ডনে টেনে এনেছে। আরিয়ান জানে মালিহার চোখের রেটিনা স্ক্যান করতে পারলেই সে 3,000 কোটি টাকার মালিক হবে। আরিয়ানের সাথে তার ব্যক্তিগত কমান্ডো বাহিনী। সে গাড়িতে উঠতে উঠতে বলল, জিসানকে বলো মালিহাকে যেন অক্ষত রাখে। আর মাহিদ, ওই ফায়ার ফাইটারটাকে আজ লন্ডনের টেমস নদীতে ভাসিয়ে দাও। গাড়িগুলো ঝড়ের গতিতে চার্চের দিকে ছুটল। সকাল 8:15। চার্চের চারপাশ আরিয়ানের লোকেরা ঘিরে ফেলেছে। আরিয়ান পকেটে হাত রেখে সামনে এগিয়ে এলো। মাহিদ, বেরিয়ে এসো, লুকোচুরি খেলে লাভ নেই। আমি জানি তুমি আর মালিহা ভেতরে আসো। চার্চের দরজা ধীরে ধীরে খুলে গেল, কিন্তু মাহিদ বের হলো না। সেখান থেকে বেরিয়ে এলো ঘন সাদা ধোঁয়া। মাহিদ ভেতরে স্মোক গ্রেনেড ফাটিয়ে দিয়েছে। ফায়ার, ভেতরে গুলি চালাও। গুলির শব্দে চার্চের নিস্তব্ধতা ভেঙে গেল, কিন্তু ধোঁয়ার ভেতর থেকে হঠাৎ একটি লোহার শিকল উড়ে এসে আরিয়ানের এক গার্ডের গলা পেঁচিয়ে ধরল। পরক্ষণেই অন্ধকার থেকে মাহিদ বেরিয়ে এলো, তার হাতে ফায়ার এক্স। মাহিদ যেন আগুনের অবতার হয়ে আরিয়ানের বাহিনীর উপরে ঝাঁপিয়ে পড়ল। একের পর এক গার্ডকে সে ধরাশায়ী করছে। মাহিদের ক্ষিপ্রতার কাছে আরিয়ানের আধুনিক যন্ত্রগুলো যেন হার মানছে। মাহিদ আরিয়ানের দিকে তাকিয়ে গর্জন করল, আরিয়ান, তো সব পাপের হিসাব আছে চার্চে হবে। লড়াই করতে করতে আরিয়ান আর মাহিদ চার্চের ছাদে উঠে এলো। নিচে তখন আরিয়ানের লোকেরা মালিহাকে ধরার চেষ্টা করছে, কিন্তু মালিহা সাহসের সাথে লন্ডন ফায়ার ব্রিগেডের হোস পাইপ দিয়ে উচ্চ চাপে পানি ছিটিয়ে তাদের আটকে রেখেছে। ছাদের উপরে মাহিদ আর আরিয়ান মুখোমুখি। আরিয়ান তার কোমর থেকে একটা ধারালো খঞ্জর বের করলো। মাহিদ, তুই অনেক উঠছিস, এবার তোর ডানা কাটার সময়। আরিয়ান মাহিদের দিকে ঝাঁপিয়ে পড়ল। মাহিদ তার কুড়াল দিয়ে আঘাত প্রতিহত করল।
দুজনেই সমান শক্তিশালী। আরিয়ান মাহিদের পেটে এক লাথি মেরে তাকে ছাদের কিনারায় ঠেলে দিল। মাহিদ পড়ে যেতে যেতে ছাদের কার্নিশ ধরে ফেলল। আরিয়ান হাসতে হাসতে এগিয়ে এলো মাহিদের হাত মারিয়ে দেওয়ার জন্য। মালিয়ার রেটিনা স্ক্যান দিয়ে আমি সব টাকা নিয়ে নেব, আর তুই থাকবি মাটির নিচে। ঠিক সেই মুহূর্তে মাহিদ তার অন্য হাত দিয়ে আরিয়ানের পা টেনে ধরল। আরিয়ান ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যেতে লাগলো। মাহিদ দ্রুত উপরে উঠে আরিয়ানকে ধরে ফেলল। সে তাকে মারতে চায় না, সে চায় আরিয়ানকে আইনের হাতে তুলে দিতে। ঠিক যখন মাহিদ আর আরিয়ান ছাদে লড়ছে, তখন নিচে একটা কালো গাড়ি এসে থামল। গাড়ি থেকে নামলো লন্ডন পুলিশ এবং তাদের সাথে বাংলাদেশের এসপি সাহেব। এসপি সাহেব চিৎকার করলেন, আরিয়ান, আত্মসমর্পণ করো। তোমার বাবা রহমান সাহেবকে বাংলাদেশে গ্রেফতার করা হয়েছে। তোমাদের ৩,০০০ কোটি টাকার জালিয়াতির সব প্রমাণ আমাদের কাছে আছে। আরিয়ান স্তব্ধ হয়ে গেল। তার সব পরিকল্পনা ধূলিসাৎ হয়ে গেছে। সে বুঝতে পারল মাহিদ আসলে লন্ডনে আসার আগেই সজলের মাধ্যমে একটা বিশাল আন্তর্জাতিক ফাঁদ পেতেছিল। মালিহা দৌড়ে এসে মাহিদকে জড়িয়ে ধরল। আরিয়ানকে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়া হলো, কিন্তু আরিয়ান যাওয়ার সময় মাহিদের কানে ফিসফিস করে বলে গেল, মাহিদ, তুমি ভাবছো জিতে গেছো? জিসান কিন্তু পালায়নি, ও তোমার মাকে কিডন্যাপ করতে বাংলাদেশে রওনা দিয়েছে। মাহিদের রক্ত হিম হয়ে গেল। কি বললি? মাহিদ দ্রুত তার ফোন চেক করলো। সজলের কাছ থেকে একটি ভয়েস মেসেজ এসেছে। ক্যাপ্টেন, জিশান ছদ্মবেশে বাংলাদেশে ঢুকেছে। মাহিদের মা ও মালেহার মাকে যেখানে লুকিয়েছিলেন সেই জায়গাটির সন্ধান ওরা পেয়ে গেছে। ওরা মহাবিপদে। মালিহা মাহিদের মুখের দিকে তাকালো। লন্ডনের জয় যেন এক নিমেষে ম্লান হয়ে গেল। মাহিদ দেখল লন্ডনের আকাশে তখন মেঘ ডাকছে। মাহিদ কি লন্ডন থেকে সময় মতো বাংলাদেশে পৌঁছাতে পারবে? জিসান কি এবার মাহিদকে মাকে শেষ করে দেবে, নাকি মালিহা লন্ডন পুলিশের সাহায্য নিয়ে জিসানকে মাঝ আকাশেই আটক করবে? সকাল 10টা। আরিয়ানের সেই বিষাক্ত কথাগুলো মাহিদের কানে তীরের মতো বিঁধছিল। সজলের মেসেজ পাওয়ার পর মাহিদের মনে হচ্ছিল সে যেন এখনই ডানা মেলে বাংলাদেশে পৌঁছে যায়। মালিহা মাহিদের চোখের অস্থিরতা বুঝতে পারল। সে লন্ডন পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তার কাছে গিয়ে অনুরোধ করল যেন তাদের জন্য একটি দ্রুতগতির বিমানের ব্যবস্থা করা হয়। মাহিদ ফোনে সজলকে কল দিল। সজল, মাদের ওখান থেকে সরিয়ে নাও। জিসান যে কোনো মুহূর্তে পৌঁছে যাবে। আমি আসছি। ক্যাপ্টেন, জিসান একা নয়, ওর সাথে আরিয়ানের বাড়াটে খুনিরা আছে। আমরা বর্ডারের কাছাকাছি একটি পরিত্যক্ত চিনির গোডাউনে আশ্রয় নিয়েছি, কিন্তু ওরা আমাদের চারপাশ থেকে ঘিরে ফেলেছে। মাথা ঠান্ডা রাখো সজল, আমি আসছি। মাহিদের পরিবারকে ছোঁয়ার সাহস যেন জিসানের না হয়। বাংলাদেশের একটি পরিত্যক্ত চিনিকল, সীমান্ত এলাকা। রাত 11:30। চারপাশে ঘন জঙ্গল আর মাঝখানে বিশাল জীর্ণ চিনিকল। ভিতরে একটি অন্ধকার ঘরে মাহিদের মা শায়লা বেগম এবং মালিহার মা ভয়ে জড়োসড়ো হয়ে বসে আছেন। সজল আর দুজন পুলিশ কনস্টেবল দরজায় পাহারায়। বাইরে থেকে ভারী বুটের শব্দ শোনা গেল। জিসান তার হাতে একটি অটোমেটিক রাইফেল নিয়ে অট্টহাসি দিয়ে উঠল। শায়লা বেগম মাহিদের মা হতে পারে, কিন্তু আজ তোমার ছেলে তোমাকে বাঁচাতে আসবে না। ও লন্ডনে আরিয়ানের সাথে ব্যস্ত। আজ এই চিনিকল তোমাদের কবর হবে। জিসান তার লোকেদের ইশারা করলো গুলি চালানোর জন্য। সজল পাল্টা গুলি চালালো। শুরু হলো এক অসম লড়াই। সজলের কাছে গুলি ফুরিয়ে আসছে আর জিসানের বাহিনী ক্রমশই এগিয়ে আসছে। রাত 12:15। ঠিক যখন জিসান চিনিকলের ভেতরে ঢুকতে যাবে, ঠিক তখনই আকাশের মেঘ চিরে এক বিশাল গর্জন একটি হেলিকপ্টার চিনিকলের উপরে এসে থামল। লন্ডন পুলিশের বিশেষ সহায়তায় মাহিদ সরাসরি এয়ারপোর্ট থেকে এখানে এসে পৌঁছে গেছে। হেলিকপ্টার থেকে একটি দড়ি বেয়ে নিচে নামলো মাহিদ। তার পরনে ফায়ার ফাইটারদের সেই কালো জ্যাকেট, হাতে একটি বিশাল ফায়ার এস্ক। মাহিদের অবতরণ যেন কোনো সিনেমার অ্যাকশন দৃশ্যকেও হার মানালো। মাহিদ নিচে নেমেই জিসানের এক বডিগার্ডকে এক লাথিতে উড়িয়ে দিল। জিসান চমকে পেছনে তাকালো। তুই এখানে কি পাবে? তোর জমদূত হয়ে এসেছে জিসান। লন্ডনের আগুন থেকে তুই বেঁচে গেছিলি, কিন্তু বাংলার এই মাটিতে তোকে ছাই করে দেব। মাহিদ একাই 10 জন খুনিকে মোকাবিলা করছে। সে কোনো বন্দুক ব্যবহার করছে না,
তার কুড়ালের এক একটি আঘাতে জিসানের লোকেরা লুটিয়ে পড়ছে। জিসান ভয় পেয়ে মাহিদের মায়ের ঘরের দিকে দৌড়ে গেল। সে সায়লা বেগমকে ঢাল হিসাবে ব্যবহার করতে চায়। মাহিদ কারেটার দিয়ে দৌড়াচ্ছিল। জিসান সায়লা বেগমের মাথায় বন্দুক তাক করলো। থাম মাহিদ, এক পা এগোলে তোর মায়ের মাথা উড়িয়ে দেবো। মাহিদ, তুই দমে যাস না বাবা, মায়ের চিন্তা করিস না, এই জানোয়ারটাকে আর শেষ কর। মাহিদ থমকে গেল। মালিহা ঠিক সেই মুহূর্তে চিনিকলের উপরের একটি ভেন্টিলেটর দিয়ে ভিতরে ঢুকলো। তার হাতে একটি টিয়ার গ্যাস সিলিন্ডার। সে জিসানের ঠিক পায়ের কাছে সিলিন্ডারটি ছুঁড়ে মারল। পুরো ঘর সাদা ধোঁয়ায় ভরে গেল। জিসান কাশতে কাশতে অন্ধ হয়ে গেল। মাহিদ সেই সুযোগে বাঘের মতো ঝাঁপিয়ে পড়ল জিসানের উপর। মাহিদের প্রতিটি খুশিতে জিসানের হাড় ভাঙার শব্দ শোনা যাচ্ছিল। মাহিদ জিসানকে তুলে আছাড় দিল একটি বিশাল লোহার বয়লারের উপর। এটা মালিহার কান্নার জন্য, এটা আমার মায়ের কষ্টের জন্য, আর এটা আমার পরিবারের সাথে বিশ্বাসঘাতকতা করার জন্য। চিনিকলের সামনের উঠোন ভোর 4:45। পুলিশ ফোর্স এসে বাকি অপরাধীদের গ্রেফতার করল। জিসানকে মুমূর্ষু অবস্থায় হাতকড়া পরানো হলো। মাহিদ তার মাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। মালিহা তার মাকে বুকে টেনে নিল। সব অন্ধকার যেন কেটে গেল। কিন্তু ঠিক তখনই এসপি সাহেব একটি ফাইল নিয়ে মাহিদের কাছে এলেন। মাহিদ, জিসান আর আরিয়ানের ফোনের ডেটা থেকে আমরা একটা চমকপ্রদ তথ্য পেয়েছি। 3,000 কোটি টাকা লন্ডনের ব্যাংকে সরিয়ে নেওয়া হয়েছিল ঠিকই, কিন্তু সেই টাকার আসল নমিনি শুধু মালিহা নয়। মানে আর কে আছে? মাহিদ, তোমার বাবার ডায়েরিতে যে গোপন কোডটি ছিল তার সাথে মালিহার রেটিনা স্ক্যান মিললেই তবেই টাকাটা পাওয়া যেত। তোমরা দুজন আসলে কোনো বিচ্ছিন্ন পরিবার নয়। তোমাদের বাবারও এই সম্পত্তি তোমাদের দুজনের নামেই রেখে গিয়েছিলেন, এই শর্তে যে মাহিদ এবং মালিহার বিয়ে হলেই কেবল এই টাকা জনকল্যাণে ব্যয় করা যাবে। মাহিদ আর মালিহা একে অপরের দিকে তাকালো। তাদের ভালোবাসার সম্পর্কটি যে এত বড় এক মহৎ উদ্দেশ্যের সাথে যুক্ত ছিল তা তারা কল্পনাও করেনি। সূর্যের প্রথম আলো চিনিকলের উপরে পড়ল। সব বাধা কেটে গেছে মালিহা, এবার আমাদের এক হওয়ার সময়। মালিহা হাসল, কিন্তু গল্পের শেষ এখানেই নয়। দৌড়ে একটি পাহাড়ের উপরে দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধ লোক বাইনোকুলার দিয়ে তাদের দেখছিল। সে তার স্যাটেলাইট ফোনে বলল, মাহিদ আর মালিহা এক হয়েছে। এবার আমাদের মিশন সেকেন্ড জেনারেশন শুরু করার সময়। ওদের সুখ বেশি দিন সইবে না। এই রহস্যময় বৃদ্ধটি কে? জিসান আর আরিয়ান কি শেষ পর্যন্ত জেল থেকে পালাবে? মাহিদ আর মালিহার বিয়ের আসরে কি নতুন কোনো বিপদ আসবে? সকাল 10:30। চিনিকলের সেই ভয়ঙ্কর রাতের 3 মাস কেটে গেছে। আজ মাহিদ এবং মালিহার বহু প্রতীক্ষিত বিয়ের দিন। পুরো রাজবাড়িটি লাল এবং সোনালি গাঁদা ফুলে সাজানো হয়েছে। মাহিদের ফায়ার স্টেশনের সহকর্মীরা সবাই ইউনিফর্ম পরে শৃঙ্খলার সাথে কাজ তদারকি করছে। মালিহা তার ঘরে বসে লাল বেনারসি শাড়িতে সাজছে। আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে তার মনে পড়ল সেই দিনগুলোর কথা, যখন সে লন্ডনের ভিলাতে বন্দি ছিল। তার দুশ্চিন্তা আজ কেটে গেছে, কারণ তার পাশে এখন মাহিদ আছে। মাহিদের মা সায়লা বেগম ঘরে ঢুকে মালিহার কপালে একটা কালো টিপ দিয়ে দিলেন। নজর না লাগুক আমার মা, তোদের এই সুখের জন্য আমি 25 বছর অপেক্ষা করেছি। মা, সব বিপদ তো কেটে গেছে, তাই না? সায়লা বেগম একটু হাসলেন, কিন্তু ওনার মনে সেই পাহাড়ের উপরে দেখা রহস্যময় লোকটির কথা বারবার আসছিল, যা তিনি কাউকে বলেননি। সন্ধ্যে 7টা। মাহিদ শেরওয়ানি পরে ঘোড়ায় চড়ে নয়, বরং তার প্রিয় ফায়ার ইঞ্জিনে চড়ে বিয়ে করতে এলো। এটা তার বন্ধুদের সারপ্রাইজ ছিল। স্টেশনের সাইরেনগুলো আজ যেন সানাইয়ের সুরে বাজছে। মাহিদ যখন গেটে পৌঁছালো, মালিহার বান্ধবীরা তাকে আটকালো। আগুন নেভাতে জানি, কিন্তু গেট খোলার টেকনিক তো জানো নেই। কত দিতে হবে বলো? হাসি ঠাট্টায় চারিপাশ মুখরিত। কিন্তু ঠিক তখনই রাজবাড়ির গেটের বাইরে একটি কালো এসইউভি এসে থামলো। সেখান থেকে নামলো এক বৃদ্ধ লোক, যার হাতে একটা পুরনো লাঠি এবং চোখে চশমা। লোকটির নাম মির্জা সাহেব। তিনি গেটের দাঁড়িয়ে মাহিদের দিকে এক অদ্ভুত দৃষ্টিতে তাকালেন। সজল এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করল, আপনি কি বড় বা গণপক্ষের মেহমান? আমি অতীত পক্ষের মেহমান। মাহিদকে বলো মির্জা এসেছে।
রাজবাড়ির একটি নিরিবিলি কামরায় রাত 8:30। বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হওয়ার ঠিক আগে মাহিদকে মির্জা সাহেবের সাথে দেখা করতে হলো। মির্জা সাহেব মাহিদের বাবার পুরনো বন্ধু বলে দাবি করলেন। তিনি মাহিদের হাতে একটি ছোট চিপ এবং একটি ডিজিটাল ম্যাপ দিলেন। মাহিদ, তুমি ভাবছো জিশান আর আরিয়ানকে জেলে পাঠিয়ে তুমি জিতে গেছো? জিশান আর আরিয়ান তো ছিল স্রেফ দাবার গুটি। এই 3000 কোটি টাকা সম্পত্তির আসল মালিক হতে চায় দ্য সিন্ডিকেট, যার প্রধান তোমারই খুব কাছের কেউ। কাছের কেউ মানে কে? তোমার বাবার ডায়েরিতে শেষ পাতায় একটা নাম লেখা ছিল যা তুমি পড়তে পারোনি। সেই নামটি হলো রহমান সাহেবের বড় ভাই, যিনি না গুনে বসে পুরো জাল বিস্তার করছেন, যিনি লন্ডনে বসে পুরো জাল বিস্তার করছেন। আর লন্ডনে জিশান যা করেছে তা ছিল স্রেফ তোমাদের ড্রাইভ করে বাংলাদেশে নিয়ে আসার একটা ফাঁদ, যাতে তোমরা সবাই এক জায়গায় হও আর ওরা তোমাদের একসাথে শেষ করতে পারে। রাত 9:45। মাহিদ যখন কথাগুলো শুনছিল ঠিক তখনই রাজবাড়ির মূল হলে বিকট শব্দে একটি বিস্ফোরণ হলো। বিয়ের প্যান্ডেলে আগুন লেগে গেল। চারিদিকে হুড়োহুড়ি শুরু হলো। মাহিদের ফায়ার ফাইটার ইনস্টিংক্ট জেগে উঠল। দ্রুত মালিহার দিকে দৌড়ে গেল। দেখা গেল জিসান আর আরিয়ান জেল থেকে পালিয়ে আসেনি, বরং তাদের হয়ে নতুন একটি সশস্ত্র দল রাজবাড়ি ঘিরে ফেলেছে। তাদের পরনে পুলিশের ইউনিফর্ম, কিন্তু তাদের উদ্দেশ্য ভিন্ন। মালিহা স্টেজের উপরে দাঁড়িয়েছিল। তাকে লক্ষ্য করে একজন গুলি ছুড়ল, কিন্তু মাহিদ সময় মতো ঝাঁপ দিয়ে মালিহাকে সরিয়ে নিল। সজল, সব গেট লক করো। অতিথিদের আন্ডারগ্রাউন্ড সেফ রুমে নিয়ে যাও। এটা বিয়ে নয়, এটা একটা যুদ্ধক্ষেত্র। রাত 10:30। রাজবাড়ির ছাদ থেকে দড়ি বেয়ে কমান্ডোরা নামতে শুরু করলো। মাহিদ তার বিয়ের শেরওয়ানি ছিঁড়ে ফেলে ভিতরে থাকা তার ফায়ার ফাইটার গ্যাজেটগুলো বার করলো। মালিহাও দমে যাওয়ার পাত্র নয়। সে তার মেকআপ বক্স থেকে একটি স্প্রে বার করলো, যা আসলে ছিল একটি অস্থায়ী অজ্ঞান করার গ্যাস। এটা মির্জা সাহেবের দেওয়া। মাহিদ আর মালিহা পিঠাপিঠি দাঁড়িয়ে লড়াই শুরু করলো। মাহিদ কুড়াল দিয়ে আর মালিহা তার বুদ্ধিমত্তা দিয়ে একের পর এক আক্রমণকারীকে পরাস্ত করতে লাগলো। ঠিক তখনই মির্জা সাহেব এসে মাহিদের কানে কানে বললেন, মাহিদ, তোমার মা শায়লা বেগমকে ওরা নিয়ে গেছে। পেছনে গেট দিয়ে একটা সাদা গাড়ি বেরিয়ে গেছে। মাহিদের মাথায় রক্ত চড়ে গেল। সে মালিহার দিকে তাকালো। মালিহা দৃঢ় কণ্ঠে বলল, যাও মাহিদ, মাকে বাঁচাও, আমি এখানে সব সামলাতে পারবো। মাহিদ রাজবাড়ির একটি মোটরসাইকেল নিয়ে সেই সাদা গাড়ির পেছনে ছুটল, কিন্তু গাড়িটি গিয়ে থামল একটি পুরনো কবরস্থানের সামনে। সেখানে মাহিদ দেখল তার মা শায়লা বেগম দাঁড়িয়ে আছেন, কিন্তু ওনার হাতে একটি বন্দুক, এবং উনি মির্জা সাহেবের দিকে তাক করে আছেন। সেটা মাহিদ, কাছে আসিস না। এই মির্জা সাহেবই তোর বাবাকে খুন করেছিল। ও আরিয়ান বা জিসানের কেউ না, ওই হলো সেই সিন্ডিকেটের প্রধান। মাহিদ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার সামনে তার মা এবং তার বাবার তথাকথিত বন্ধু। কার কথা সত্য? মির্জা সাহেব হাসতে শুরু করলেন। শালা, তুমি বরাবরই বুদ্ধিমান ছিলে, কিন্তু মাহিদকে তো আমি অলরেডি সেই চিপটা দিয়ে দিয়েছি, যা দিয়ে এখন আমি পুরো 300 কোটি টাকা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবো। মাহিদ নিজেই আমাকে পাসওয়ার্ড দিয়েছে। মাহিদ পকেটে হাত দিয়ে দেখল চিপটি নেই। মির্জা সাহেবের হাতে একটি রিমোট কন্ট্রোল। তিনি সেটা প্রেস করতেই রাজবাড়ির পুরো চত্বরে আরও একটি বড় বিস্ফোরণের শব্দ শোনা গেল। মাহিদ কি তার মাকে বাঁচাতে পারবে? রাজবাড়িতে মালিহা কি সুরক্ষিত? মির্জা সাহেবের আসল পরিচয় কি? আরও ভয়ঙ্কর কিছু? রাত 11:15। চারপাশে নিঝুম অন্ধকার, শুধু ঝিঝি পোকার শব্দ আর মাহিদের বাইকের হেডলাইটের তীব্র আলো। মাহিদ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। তার সামনে মা শায়লা বেগম, যার হাতে কাঁপছে একটি রিভলভার, আর সামনে মির্জা সাহেব, যাকে মাহিদ এতক্ষণ হিতাকাঙ্ক্ষী ভেবেছিল, সে এখন এক পৈশাচিক হাসিতে মত্ত। মির্জা সাহেব হাতের রিমোটটা উঁচিয়ে ধরলেন। মাহিদ, তুমি ভাবছো ফায়ার ফাইটিং গিয়ার আর সাহসিকতা দিয়ে সব জয় করা যায়? এই যে চিপটা তুমি আমায় দিলে, এটা আসলে তোমার বাবার সেই গোপন অ্যাকাউন্টের অ্যাক্সেস কি। তোমার মা ঠিকই বলেছে, 25 বছর আগে ইমতিয়াজকে আমিই সরিয়েছিলাম, কিন্তু ইমতিয়াজ মারার আগে পাসওয়ার্ডটা তোমার ডিএনএ আর মালিহার রেটিনার সাথে লিঙ্ক করে দিয়ে গিয়েছিল। শয়তান, আমার বাবাকে মেরে তোর পেট ভরেনি। আজ তোকে এই কবরে আমি জ্যান্ত পুঁতে ফেলবো। মাহিদ, এগোবি না। ওর হাতে রাজবাড়ির রিমোট। ও
ওটা চাপলেই মালিহা আর বাকি সবাই উড়ে যাবে। রাত 11:25। বিস্ফোরণের ধোঁয়ায় রাজবাড়ি আচ্ছন্ন। অতিথিরা প্রাণ ভয়ে ছোটাছুটি করছে। মালিহা স্টেজের নিচে একটি পিলারের আড়ালে পজিশন নিয়েছে। তার হাতে মাহিদের দেওয়া একটি স্পেশাল ফায়ার এক্স। হঠাৎ ধোঁয়ার ভেতর থেকে 4 জন কালো পোশাকধারী কমান্ডো মালিহাকে ঘিরে ফেলল। তাদের লিডার এগিয়ে এসে যান্ত্রিক কণ্ঠে বলল, ডাক্তার মালিহা, মির্জা সাহেবের নির্দেশ, আপনার চোখ দুটো আমাদের চাই। হয় জীবন্ত স্ক্যান দেবেন, নয়তো মৃত চোখের রেটিনা দিয়ে কাজ সারব। মালিহা ভয় পেল না। সে মাহিদের শেখানোর টেকনিক মনে করল। সে হঠাৎ একটি স্মোক ক্যানিস্টার মেঝেতে আছাড় দিল। মুহূর্তের মধ্যে পুরো হলরুম ঘন নীল ধোঁয়ায় ভরে গেল। ধোঁয়ার ভেতরে মালিহা যেন এক ছায়াযোদ্ধা। সে কুড়ালের উল্টো পিঠ দিয়ে এক কমান্ডোর হাঁটুতে আঘাত করল। সজল ঠিক সেই সময় একটি ফায়ার হোস পাইপ নিয়ে গেট দিয়ে ঢুকল। ম্যাডাম, মাথা নিচু করুন। সজল উচ্চ চাপে পানি ছুটতে লাগলো, যা কমান্ডোদের ভারসাম্য নষ্ট করে দিল। মালিহা সেই সুযোগে করিডোর দিয়ে দৌড়ে মাহিদের গোপন কন্ট্রোল রুমের দিকে গেল। রাত 11:40। মির্জা সাহেব হাসতে হাসতে রিমোটের বাটনে আঙুল রাখলেন। বিদায় মাহিদ, তোমার প্রিয়তমার শেষ চিৎকার শোনার জন্য তৈরি হও। বাটন চাপার ঠিক আগের মুহূর্তে মাহিদ তার পকেট থেকে একটি ছোট মেটাল বল ছুঁড়ে মারল মির্জা সাহেবের হাত লক্ষ্য করে। ওটা ছিল একটি শক্তিশালী ম্যাগনেটিক ডিভাইস। রিমোটটি মির্জা সাহেবের হাত থেকে ছিটকে দূরে পড়ে গেল। মাহিদ বাঘের মতো ঝাঁপিয়ে পড়ল মির্জা সাহেবের উপর। মির্জা সাহেব বৃদ্ধ হলেও তার গায়ে অসুরের শক্তি। তিনি লাঠি থেকে একটি লুকোনো তরোয়াল বের করলেন। মাহিদ তার কুড়াল দিয়ে সেই আঘাত প্রতিহত করল। ধাতব শব্দের ঝংকারে কবরস্থান কেঁপে উঠল। শায়লা বেগম গুলি করতে চাইলেন, কিন্তু মির্জা সাহেবের লুকানো স্নাইপার গাছ থেকে গুলি চালিয়ে শায়লা বেগমের হাতে রিভলভারটি ফেলে দিল। শায়লা বেগম যন্ত্রণায় লুটিয়ে পড়লেন। মা, আজ তোকে কেউ বাঁচাবে না মির্জা। মাহিদ কুড়ালের এক কোপে মির্জা সাহেব তলোয়ারটি 2 টুকরো করে দিল এবং এক সজোরে লাথি মেরে তাকে একটি পুরনো কবরের গর্তে ফেলে দিল। রাত 12:05। মালিহা ল্যাবে পৌঁছে দেখল আরিয়ান সেখানে আগে থেকেই বসা। সে জেল থেকে পালায়নি, বরং সে এখানে এসেছিল ছদ্মবেশে। আরিয়ান মালিহার কপালে বন্দুক ঠেকালো। মির্জা সাহেবের চিপ কানেক্ট হয়ে গেছে। এখন শুধু তোমার রেটিনা স্ক্যান বাকি। স্ক্যানের দিকে তাকাও, নয়তো সজলকে আমি এক্ষুনি খতম করব। সজলকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখা হয়েছে। মালিহা স্থির হয়ে দাঁড়ালো। সে জানতো মাহিদ ল্যাবে একটি সেলফ ডিস্ট্রাক্ট সিস্টেম সেট করে রেখেছে। সে আরিয়ানের চোখের দিকে তাকিয়ে বলল, তুমি টাকা পাবে আরিয়ান, কিন্তু সেই টাকা খরচ করার জন্য তুমি বেঁচে থাকবে না। মালিহা স্ক্যানারের দিকে তাকাতেই সিস্টেম গ্রিন সিগন্যাল দিল, কিন্তু স্ক্রিনে ভেসে উঠল অ্যাক্সেস ডিনাইড। দ্বিতীয় ইউজার মাহিদ হাসানের হার্টবিট স্ক্যান প্রয়োজন। মাহিদ কোথায়? ওর হার্টবিট ছাড়া টাকা ট্রান্সফার হবে না। রাত 12:15। মাহিদ মির্জা সাহেবের বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে আছে। মির্জা সাহেব হাঁপাচ্ছেন। মারো আমাকে, আমি মরলে রাজবাড়ির নিচে রাখা কেমিক্যাল গ্যাস লিক হবে, পুরো শহর বিষাক্ত হয়ে যাবে। আমি শুধু ফায়ার ফাইটার নই মির্জা, আমি একজন ইঞ্জিনিয়ারও। তোমার গ্যাস লিক হওয়ার সিস্টেম আমি লন্ডন থেকে ফেরার পথে হ্যাক করে নিয়েছি। এখন তোমার কোনো চাল কাজ করবে না। হঠাৎ মির্জা সাহেবের পকেটের ফোন বেজে উঠল। স্ক্রিনে নাম ভেসে উঠল দ্য বস। মাহিদ ফোনটা ধরল। উপর থেকে এক গম্ভীর কণ্ঠ শোনা গেল। মির্জা, কাজ কত দূর? মাহিদকে কি মারতে পেরেছো? মাহিদ চিনতে পারল গলাটা। এই গলাটা আর কারো নয়, এটা মালিহার সেই মৃত বলে পরিচিত বড় ভাই আবিরের। যে সে আসলে মরেনি। সে লন্ডনের সেই সিন্ডিকেটের আসল মাথা। আবির, তুই বেঁচে আছিস? মালিহাকে ধোঁকা দিয়ে তুই এত বড় শয়তানি করছিস? মাহিদ মালিহা আমার বোন হতে পারে, কিন্তু টাকায় আমরা আসল পরিবার। মির্জাকে মেরে ফেলো, ও আমার কোনো কাজে আসবে না। এখন সরাসরি তোমার সাথে আমার খেলা হবে। রাত 12:45। মাহিদ ল্যাবে ঢুকে দেখল চারিদিকে আগুন জ্বলছে, আর মালিহা উধাও। মেঝেতে পড়ে আছে তার সেই হ্যাক করা স্মার্ট ওয়াচ। মাহিদের চোখে তখন আগুনের চেয়েও বেশি উত্তাপ। সে ঘড়িটা তুলে নিল। সজল রক্তাক্ত অবস্থায় এক কোণে পড়েছিল। মাহিদ তাকে টেনে তুলল। সজল,
মালিহা কোথায়? আবির ওকে নিয়ে গেছে? ক্যাপ্টেন, আবির ম্যাডামকে নিয়ে পেছলের জঙ্গল দিয়ে বের হয়েছে। ওল্ড পল্ট ডকওয়ার্ল্ডে ওদের একটা কার্গো জাহাজ অপেক্ষা করছে। ওরা লন্ডনে পালিয়ে যাবে। মাহিদ আর এক মুহূর্তও দেরি করলো না। সে তার ফায়ার ট্রাকের স্পেশাল বুস্টার ইঞ্জিন স্টার্ট দিল। তার মনে পড়ল বাবার কথা। মাহিদ, আগুন শুধু ধ্বংস করে না, আগুন পথও দেখায়। আজ সে আগুন তাকে মালিহার কাছে নিয়ে যাবে। রাত 1:30, সমুদ্রের গর্জন আর বৃষ্টির ছাপটায় ডকইয়ার্ড এক ভুতুড়ে রূপ নিয়েছে। বিশাল কার্গো জাহাজের ডেকে মালিহাকে বেঁধে রাখা হয়েছে। আবির তার হাতে থাকা ট্যাবলেটে মাহিদের হ্যাক করা হার্টবিট আর মালিহার রেটিনা স্ক্যান ব্যবহার করে 3,000 কোটি টাকা ট্রান্সফার করার চূড়ান্ত ধাপে পৌঁছেছে। ভাইয়া, তুমি আমাদের সাথে এমন কেন করলে? ভালোবাসা দিয়ে পেট ভরে না মালিহা। এই 30,000 কোটি টাকা দিয়ে আমি পৃথিবীর সবচেয়ে বড় ক্রিমিনাল সিক্রেট গর্ব। আর মাহিদ, ও তো এখন আগুনের ধোঁয়ায় পথ হারিয়ে মরছে। হঠাৎ ডাকইয়ার্ডের অন্ধকারে সাইরেন বেজে উঠল। এক বিশাল ফায়ার ট্র্যাক ল্যাম্পপোস্ট ভেঙে জাহাজের গেটে এসে ধাক্কা মারল। মাহিদ নেমে এলো। তার হাতে একটি হাইটেক হিট সেন্সার গান এবং পিঠে অক্সিজেন সিলিন্ডার। রাত 2টা। মাহিদ জাহাজের দিকে উঠে আসতেই আবিরের বডিগার্ডরা গুলি ছুড়ল। মাহিদ তার বিশেষ ফায়ার সেল্ট ব্যবহার করে গুলি আটকে দিল এবং স্মোক বোম ছুঁড়ে পুরো জাহাজ ধোঁয়ায় ঢেকে দিল। ধোঁয়ার ভেতরে মাহিদ যেন এক অদৃশ্য শক্তি। আবির ভয় পেয়ে মালিহার কপালে বন্দুক ঠেকালো। থামো মাহিদ, এক পা এগোলে মারিয়া শেষ। আবির, তুই আমার ঘড়ি হ্যাক করেছিস ঠিকই, কিন্তু তুই জানিস না এই ঘড়িতে আমি একটা ইলেকট্রোম্যাগনেটিক পালস সেট করে রেখেছিলাম। তোর ট্যাবলেটটা এখন একটা অকেজ প্লাস্টিক ছাড়া আর কিছুই না। আবির চমকে গিয়ে ট্যাবলেটের দিকে তাকালো। স্ক্রিন পুরোপুরি ব্ল্যাক আউট হয়ে গেছে। টাকা ট্রান্সফার বন্ধ। আবির রাগে মালিহাকে ধাক্কা দিয়ে সরিয়ে মাহিদের উপরে ঝাঁপিয়ে পড়ল। শুরু হলো দুই ভাইয়ের মতো বড় হওয়া দুই শত্রুর মরণপণ লড়াই। মাহিদ কুড়াল দিয়ে আর আবির তার লন্ডন থেকে শেখা মার্শাল আর্ট দিয়ে লড়াই করতে লাগলো। বৃষ্টির মধ্যে দুইজনের রক্ত মিশিয়ে একাকার হয়ে গেল। মাহিদ এক সজোরে আবিরকে লাথি মেরে জাহাজের রেলিংয়ের কিনারায় ঠেলে দিল। আবির, তুই আমার বাবার বিশ্বাসের মর্যাদা দিস নি। আজ এই সমুদ্রই তোর বিচার করবে। রাত 2:45। আবির টলতে টলতে পকেট থেকে একটা ছোট গ্রেনেড বার করলো। আমি যদি না পাই তবে কেউ পাবে না। এই জাহাজ আমি উড়িয়ে দেব। মাহিদ, পালাও। মাহিদ দেখলো গ্রেনেডের পিন খোলা হয়ে গেছে। সে কোনো চিন্তা না করে আবিরকে জাপটে ধরল এবং এক প্রবল ধাক্কায় আবির সহ সমুদ্রের গভীরে ঝাঁপ দিল। 1 সেকেন্ড পরেই সমুদ্রের পানিতে বিশাল এক বিস্ফোরণ ঘটল। পানির নিচে আগুনের গোলা ছড়িয়ে পড়ল। মালিহা রেলিং ধরে চিৎকার করতে লাগলো। মাহিদ, নাম। মাহিদ, ফিরে এসো। সমুদ্রের জল শান্ত হয়ে এলো। শুধু ভেসে রইল কিছু কাঠের টুকরো। মালিহা কান্নায় ভেঙে পড়ল। তার মনে হলো তার পৃথিবী যেন চিরতরে শেষ হয়ে যাচ্ছে। ভোর 5:30। সূর্যের প্রথম দিগন্তে দেখা দিয়েছে। সূর্যের প্রথম আলো দিগন্তে দেখা দিয়েছে। মালিহা নিথর হয়ে ডেকের উপরে বসেছিল। হঠাৎ সমুদ্রের কিনারায় একটি হাত দেখা গেল। মাহিদ হাঁপাতে হাঁপাতে ডাঙায় উঠে এলো। তার পিঠে আবির নেই। আবির চিরতরে সমুদ্রের গভীরে তলিয়ে গেছে নিজের পাপের বোঝা নিয়ে। আমি ভেবেছিলাম তুমি আর নেই। আগুন নেভানোর দায়িত্ব আমার, মালিহা। আমি এত সহজে পড়ব না। 6 মাস পর আজ গ্রামের বাড়িতে এক বিশাল ভোজের আয়োজন। মাহিদের মা সায়লা বেগম আর মালিহার মা পাশাপাশি বসে হাসছেন। 3,000 কোটি টাকার সেই ট্রাস্ট ফান্ড এখন গ্রামের অভাবী মানুষের কল্যাণে ব্যবহার করা হচ্ছে। মাহিদ এখন শহরের সবচেয়ে বড় ফায়ার স্টেশনের প্রধান, আর মালিহা সেই হাসপাতালেই কাজ করছে। মাহিদ আর মালিহা একসাথে বাগানে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখছিল। মালিহা মাহিদের কাঁধে মাথা রেখে বলল, আমাদের গল্পের শুরুটা হয়েছিল আগুন দিয়ে, আজ সব শান্ত। মাহিদ তার পকেট থেকে সেই পুরনো শুকিয়ে যাওয়া গোলাপ ফুলটা বের করল, যা সে 10 বছর আগলে রেখেছিল। সেই ফুলটা মালিহার হাতে দিয়ে বলল, আগুন আমাদের পড়িয়ে ছাই করতে চেয়েছিল, কিন্তু সে ছাই থেকে জন্ম নিয়েছে আমাদের এক নতুন জীবন। অগ্নির শিখে আজ শুধু তোমার আর আমার ছায়া। সবাই একসাথে খাওয়ার টেবিলে বসলো।
চারিদিকে খুশির জোয়ার। মিস্টার চৌধুরী আর রহমান সাহেব আজীবন কারাদণ্ডে দণ্ডিত। সব অশুভ শক্তি ধ্বংস হয়েছে, ভালোবাসার জয় হয়েছে।